বন্ধুরা নমস্কার। এসো গল্প শুনি ইউটিউব চ্যানেলে আমি কামাল আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা শুনছেন রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা উপন্যাসের পাঠ শুরু করার আগে আরও একবার মনে করিয়ে দিই, যে বন্ধুরা আজকে আমার চ্যানেলে নতুন এলেন তাদের উদ্দেশ্যে বলছি, যদি আপনি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, বন্ধুরা অবিলম্বে সাবস্ক্রাইব বাটনটি টিপে দিন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না, যাতে আমার চ্যানেলে আপলোড করা যে কোনো ভিডিও সংক্রান্ত নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং পারলে বন্ধুদের ভিডিওটি শেয়ার করবেন। কেমন? এই কটি কথা বলে চলুন শুরু করা যাক আজকের পাঠ। রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা। মধ্যাহ্নে গোরার কাছে যাইবার জন্য বিনয়ের মন আবার চঞ্চল হইয়া উঠিল। বিনয় গোরার কাছে নিজেকে নত করিতে কোনোদিন সংকোচ বোধ করে নাই, কিন্তু নিজের অভিমান না থাকিলেও বন্ধুত্বের অভিমানকে ঠেকানো শক্ত। পরেশবাবুর কাছে ধরা দিয়া বিনয় গোরার প্রতি তাহার এতদিনকার নিষ্ঠায় একটু যেন খাটো হইয়াছে বলিয়া অপরাধ অনুভব করিতেছিল বটে, কিন্তু সেজন্য গোরা তাহাকে পরিহাস ও ভর্ৎসনা করিবে এই পর্যন্তই আশা করিয়াছিল। তাহাকে যে এমন করিয়া ঠেলিয়া রাখিবার চেষ্টা করিবে তাহা সে মনেও করে নাই। বাসা হইতে খানিকটা দূর বাহির হইয়া বিনয় আবার ফিরিয়া আসিল। বন্ধুত্ব পাছে অপমানিত হয় এই ভয়ে সে গোরার বাড়িতে যাইতে পারিল না। মধ্যাহ্নে আহারের পর গোরাকে একখানা চিঠি লিখিবে বলিয়া কাগজ কলম লইয়া বিনয় বসিয়াছে। বসিয়া অকারণে কলমটাকে ভোঁতা অপবাদ দিয়া একটা ছুরি লইয়া অতিশয় যত্নে একটু একটু করিয়া তাহার সংস্কার করিতে লাগিয়াছে। এমন সময় নিচে হইতে বিনয় বলিয়া ডাক আসিল। বিনয় কলম ফেলিয়া তাড়াতাড়ি নিচে গিয়া বলিল, মহিম দাদা আসুন, উপরে আসুন। মহিম উপরের ঘরে আসিয়া বিনয়ের খাটের ওপর বেশ চৌকা হইয়া বসিলেন এবং ঘরের আসবাবপত্র বেশ ভালো করিয়া নিরীক্ষণ করিয়া কহিলেন, দেখো বিনয়, তোমার বাসা যে আমি চিনি নে তা নয়, মাঝে মাঝে তোমার খবর নিয়ে যাই এমন ইচ্ছাও করে, কিন্তু আমি জানি তোমরা আজকালকার ভালো ছেলে, তোমাদের এখানে তামাকটি পাবার জো নেই, তাই বিশেষ প্রয়োজন না হলে। বিনয়কে ব্যস্ত হইয়া উঠিতে দেখিয়া মহিম কহিলেন, তুমি ভাবছ এখনই বাজার থেকে নতুন হুঁকো কিনে এনে আমাকে তামাক খাওয়াবে? সে চেষ্টা করো না। তামাক না দিলে ক্ষমা করতে পারবো, কিন্তু নতুন হুঁকোয় আনাড়ি হাতের সাজা তামাক আমার সহ্য হবে না। এই বলিয়া মহিম বিছানা হইতে একটা হাত পাখা তুলিয়া লইয়া হাওয়া খাইতে খাইতে কহিলেন, আজ রবিবারের দিবানিদ্রাটা সম্পূর্ণ মাটি করে তোমার এখানে এসেছি, তার একটু কারণ আছে। আমার একটি উপকার তোমাকে করতেই হবে। বিনয় কি উপকার জিজ্ঞাসা করিল। মহিম কহিলেন, আগে কথা দাও তবে বলবো। বিনয়, আমার দ্বারা যদি সম্ভব হয় তবে তো। মহিম, কেবলমাত্র তোমার দ্বারাই সম্ভব, আর কিছু নয়, তুমি একবার হ্যাঁ বললেই হয়। বিনয়, আমাকে এত করে কেন বলছেন? আপনি তো জানেন আমি আপনাদের ঘরেরই লোক, পারলে আপনার উপকার করব না এ হতেই পারে না। মহিম পকেট হইতে একটা পানের দোনা বাহির করিয়া তাহা হইতে গোটা দুয়েক পান বিনয়কে দিয়া বাকি তিনটে নিজের মুখে পুরিলেন ও চিবাইতে চিবাইতে কহিলেন, আমার শশীমুখীকে তো তুমি জানোই, দেখতে শুনতে নেহাত মন্দ নয়, অর্থাৎ বাপের মতো হয়নি, বয়স প্রায় 10-এর কাছাকাছি হলো।
এখন ওকে পাত্রস্থ করবার সময় হয়েছে। কোন লক্ষ্মী ছাড়ার হাতে পড়বে এই ভেবে আমার তো রাত্রে ঘুম হয় না। বিনয় কহিল, ব্যস্ত হচ্ছেন কেন? এখনো সময় আছে। মহিম, নিজের মেয়ে যদি থাকতো তো বুঝতে কেন ব্যস্ত হচ্ছি। বছর গেলেই বয়স আপনি বাড়ে, কিন্তু পাত্র তো আপনি আসে না। কাজেই দিন যত যায় মন ততই ব্যাকুল হয়ে ওঠে। এখন তুমি যদি একটু আশ্বাস দাও তাহলে না হয় দুদিন সবুর করতেও পারি। বিনয়, আমার তো বেশি লোকের সঙ্গে আলাপ পরিচয় নেই। কলকাতার মধ্যে আপনাদের বাড়ি ছাড়া আর কোনো বাড়ি জানি নে বললেই হয়। তবু আমি খোঁজ করে দেখব। মহিম, শশীমুখীর স্বভাব চরিত্র তো জানো? বিনয়, জানি বই কি, ওকে এতটুকু বেলা থেকে দেখে আসছি, লক্ষ্মী মেয়ে। মহিম, তবে আর বেশি দূর খোঁজ করবার কি দরকার বাপু? ও মেয়ে তোমারই হাতে সমর্পণ করব। বিনয় ব্যস্ত হইয়া উঠিয়া কহিল, বলেন কি? মহিম, কেন, অন্যায় কি বলেছি? অবশ্য কুলে তোমরা আমাদের চেয়ে অনেক বড়, কিন্তু বিনয়, এত পড়াশোনা করে যদি তোমরা কুল মানবে তবে হলো কি? বিনয়, না না, কুলের কথা হচ্ছে না, কিন্তু বয়স যে। মহিম, বলো কি? শশীর বয়স কম কি হলো? হিঁদুর ঘরের মেয়ে তো মেম সাহেব নয়, সমাজকে তো উড়িয়ে দিলে চলে না। মহিম সহজে ছাড়িবার পাত্র নহেন। বিনয়কে তিনি অস্থির করিয়া তুলিলেন। অবশেষে বিনয় কহিল, আমাকে একটু ভাববার সময় দিন। মহিম, আমি তো আজ রাত্রেই দিন স্থির করছি নে। বিনয়, তবু বাড়ির লোকদের। মহিম, হ্যাঁ সে তো বটেই, তাঁদের মত নিতে হবে বই কি। তোমার খুড়োমশাই যখন বর্তমান আছেন তাঁর অমতে তো কিছু হতে পারে না। এই বলিয়া পকেট হইতে দ্বিতীয় পানের দোনা নিঃশেষ করিয়া যেন কথাটা পাকাবাকি হইয়া আসিয়াছে এইরূপ ভাব করিয়া মহিম চলিয়া গেলেন। কিছুদিন পূর্বে আনন্দময়ী একবার শশীমুখীর সঙ্গে বিনয়ের বিবাহের প্রস্তাব আভাসে উত্থাপন করিয়াছিলেন, কিন্তু বিনয় তাহা কানেও তোলে নাই। আজও প্রস্তাবটা যে বিশেষ সঙ্গত বোধ হইল তাহা নহে, কিন্তু তবু কথাটা মনের মধ্যে একটুখানি যেন স্থান পাইল। বিনয়ের মনে হইল এই বিবাহ ঘটিলে আত্মীয়তা সম্বন্ধে গোরা তাহাকে কোনোদিন ঠেলিতে পারিবে না। বিবাহ ব্যাপারটাকে হৃদয়াবেগের সঙ্গে জড়িত করাকে ইংরেজিয়ানা বলিয়াই সে এতদিন পরিহাস করিয়া আসিয়াছে। তাই শশীমুখীকে বিবাহ করাটা তাহার কাছে অসম্ভব বলিয়া বোধ হইল না। মহিমের এই প্রস্তাব লইয়া গোরার সঙ্গে পরামর্শ করিবার যে একটা উপলক্ষ জুটিল, আপাতত ইহাতেই সে খুশি হইল। বিনয়ের ইচ্ছা গোরা এই লইয়া তাহাকে একটু পীড়াপিড়ি করে। মহিমকে সহজে সম্মতি না দিলে মহিম গোরাকে দিয়া তাহাকে অনুরোধ করাইবার চেষ্টা করিবে, ইহাতে বিনয়ের সন্দেহ ছিল না। এই সমস্ত আলোচনা করিয়া বিনয়ের মনের অবসাদ কাটিয়া গেল। সে তখনই গোরার বাড়ি যাইবার জন্য প্রস্তুত হইয়া চাদর কাঁধে বাহির হইয়া পড়িল। অল্প একটু দূর যাইতেই পশ্চাৎ হইতে শুনিতে পাইল, বিনয়বাবু। পিছন ফিরিয়া দেখিল সতীশ তাহাকে ডাকিতেছে। সতীশকে সঙ্গে লইয়া আবার বিনয় বাসায় প্রবেশ করিল। সতীশ পকেট হইতে রুমালের পুঁটুলি বাহির করিয়া কহিল, এর মধ্যে কি আছে বলুন দেখি। বিনয় মরার মাথা, কুকুরের বাচ্চা প্রভৃতি নানা অসম্ভব জিনিসের নাম করিয়া সতীশের নিকট তর্জন লাভ করিল। তখন সতীশ তাহার রুমাল খুলিয়া গোটা পাঁচে কালো কালো ফল বাহির করিয়া জিজ্ঞাসা করিল, এ কি বলুন দেখি। বিনয় যাহা মুখে আসিল তাহাই বলিল। অবশেষে পরাভব স্বীকার করিলে সতীশ কহিল, রেঙ্গুনে তাহার এক মামা আছেন, তিনি সেখানকার এই ফল তাহার মার কাছে পাঠাইয়া দিয়াছেন। মা তাহারই 5টা বিনয়বাবুকে উপহার পাঠাইয়াছেন। ব্রহ্মদেশের ম্যাঙ্গোস্টিন ফল তখনকার দিনে কলিকাতায় সুলভ ছিল না, তাই বিনয় ফলগুলি নাড়িয়া চাড়িয়া টিপিয়া টুপিয়া কহিল, সতীশবাবু, ফলগুলো খাবো কি করে? সতীশ বিনয়ের এই অজ্ঞতায় হাসিয়া কহিল, দেখবেন কামড়ে খাবেন না যেন, ছুরি দিয়ে কেটে খেতে হয়।
সতীশ নিজেই এই ফল কামড় দিয়া খাইবার নিষ্ফল চেষ্টা করিয়া আজ কিছুক্ষণ পূর্বে আত্মীয় স্বজনদের কাছে হাস্যাস্পদ হইয়াছে। সেই জন্য বিনয়ের অনভিজ্ঞতায় বিজ্ঞজনচিত হাস্য করিয়া তাহার মনের বেদনা দূর হইল। তাহার পরে দুই অসমবয়সী বন্ধুর মধ্যে কিছুক্ষণ কৌতুকালাপ হইলে পর সতীশ কহিল, বিনয়বাবু, মা বলেছেন আপনার যদি সময় থাকে তো একবার আমাদের বাড়ি আসতে হবে, আজ লীলার জন্মদিন। বিনয় বলিল, আজ ভাই আমার সময় হবে না, আজ আমি আর এক জায়গায় যাচ্ছি। সতীশ, কোথায় যাচ্ছেন? বিনয়, আমার বন্ধুর বাড়িতে। সতীশ, আপনার সেই বন্ধু? বিনয়, হাঁ। বন্ধুর বাড়ি যেতে পারেন অথচ আমাদের বাড়ি যাবেন না? ইহার যৌক্তিকতা সতীশ বুঝিতে পারিল না। বিশেষত বিনয়ের এই বন্ধুকে সতীশের ভালো লাগে নাই। সে যেন স্কুলের হেডমাস্টারের চেয়ে কড়া লোক, তাহাকে আর্গিন শোনাইয়া কেহ যশ লাভ করিবে সে এমন ব্যক্তিই নয়। এমন লোকের কাছে যাইবার জন্য বিনয় যে কিছুমাত্র প্রয়োজন অনুভব করিবে তাহা সতীশের কাছে ভালোই লাগিল না। সে কহিল, না বিনয়বাবু, আপনি আমাদের বাড়ি আসুন। আহ্বান সত্ত্বেও পরেশবাবুর বাড়িতে না গিয়া গোরার কাছে যাইব বিনয় এটা মনে মনে খুব আস্ফালন করিয়া বলিয়াছিল। আহত বন্ধুত্বের অভিমানকে আজ সে ক্ষুণ্ণ হইতে দিবে না। গোরার প্রতি বন্ধুত্বের গৌরবকেই সে সকলের ঊর্ধ্বে রাখিবে, ইহাই সে স্থির করিয়াছিল। কিন্তু হার মানিতে তাহার বেশিক্ষণ লাগিল না। দ্বিধা করিতে করিতে, মনের মধ্যে আপত্তি করিতে করিতে অবশেষে বালকের হাত ধরিয়া সেই ৭৮ নম্বরেরই পথে সে চলিল। বর্মা হইতে আগত দুর্লভ ফলের এক অংশ বিনয়কে মনে করিয়া পাঠানোতে যে আত্মীয়তা প্রকাশ পাইয়াছে তাহাকে খাতির না করা বিনয়ের পক্ষে অসম্ভব। বিনয় পরেশবাবুর বাড়ির কাছাকাছি আসিয়া দেখিল পানুবাবু এবং আর কয়েকজন অপরিচিত ব্যক্তি পরেশবাবুর বাড়ি হইতে বাহির হইয়া আসিতেছে। লীলার জন্মদিনের মধ্যাহ্ন ভোজনে তাহারা নিমন্ত্রিত ছিল। পানুবাবু যেন বিনয়কে দেখিতে পান নাই, এমনিভাবে চলিয়া গেলেন। বাড়িতে প্রবেশ করিয়াই বিনয় খুব একটা হাসির ধ্বনি এবং দৌড়াদৌড়ির শব্দ শুনিতে পাইল। সুধীর লাবণ্যর চাবি চুরি করিয়াছে। শুধু তাই নয়, দেরাজের মধ্যে লাবণ্যর খাতা আছে এবং সেই খাতার মধ্যে কবি যশপ্রার্থিনীর উপহাস্যতার উপকরণ আছে। তাহাই এই দস্যু লোকসমাজে উদ্ঘাটন করিবে বলিয়া শাসাইতেছে। ইহাই লইয়া উভয় পক্ষে যখন দ্বন্দ্ব চলিতেছে এমন সময়ে রঙ্গভূমিতে বিনয় প্রবেশ করিল। তাহাকে দেখিয়া লাবণ্যের দল মুহূর্তের মধ্যে অন্তর্ধান করিল। সতীশ তাহাদের কৌতুকের ভাগ লইবার জন্য তাহাদের পশ্চাতে ছুটিল। কিছুক্ষণ পরে সুচরিতা ঘরে প্রবেশ করিয়া কহিল, মা আপনাকে একটু বসতে বললেন, এখনই তিনি আসছেন। বাবা অনাথবাবুদের বাড়ি গেছেন, তাঁরও আসতে দেরি হবে না। সুচরিতা বিনয়ের সংকোচ ভাঙিয়া দিবার জন্য গোরার কথা তুলিল। হাসিয়া কহিল, তিনি বোধহয় আমাদের এখানে আর কখনো আসবেন না। বিনয় জিজ্ঞাসা করিল, কেন? সুচরিতা কহিল, আমরা পুরুষদের সামনে বেরোই দেখে তিনি নিশ্চয়ই অবাক হয়ে গেছেন। ঘরকন্নার মধ্যে ছাড়া মেয়েদের আর কোথাও দেখলে তিনি বোধহয় তাদের শ্রদ্ধা করতে পারেন না। বিনয় ইহার উত্তর দিতে কিছু মুশকিলে পড়িয়া গেল। কথাটার প্রতিবাদ করিতে পারিলেই সে খুশি হইত, কিন্তু মিথ্যা বলিবে কি করিয়া। বিনয় কহিল, গোরার মত এই যে ঘরের কাজেই মেয়েরা সম্পূর্ণ মন না দিলে তাদের কর্তব্যের একাগ্রতা নষ্ট হয়। সুচরিতা কহিল, তাহলে মেয়ে পুরুষে মিলে ঘর বাহিরকে একেবারে ভাগ করে নিলেই তো ভালো হতো। পুরুষকে ঘরে ঢুকতে দেওয়া হয় বলে তাদের বাইরের কর্তব্য হয়তো ভালো করে সম্পন্ন হয় না। আপনিও আপনার বন্ধুর মতে মত দেন নাকি? নারীনীতি সম্বন্ধে এ পর্যন্ত তো বিনয় গোরার মতেই মত দিয়া আসিয়াছিল। ইহা লইয়া সে কাগজে লেখালেখিও করিয়াছে, কিন্তু সেইটাই যে বিনয়ের মত এখন তাহার মুখ দিয়া বাহির হইতে চাহিল না। সে কহিল, দেখুন, আসলে এ সকল বিষয়ে আমরা অভ্যাসের দাস। সেই জন্যই মেয়েদের বাইরে বেরোতে দেখলে মনে খটকা লাগে। অন্যায় বা অকর্তব্য বলে যে খারাপ লাগে সেটা কেবল আমরা জোর করে প্রমাণ করতে চেষ্টা করি। যুক্তিটা এ স্থলে উপলক্ষ মাত্র, সংস্কারটাই আসল। সুচরিতা কহিল,
আপনার বন্ধুর মনে বোধহয় সংস্কারগুলো খুব দৃঢ়। বিনয়: বাইরে থেকে দেখে হঠাৎ তাই মনে হয়, কিন্তু একটা কথা আপনি মনে রাখবেন, আমাদের দেশের সংস্কারগুলিতে তিনি যে চেপে ধরে থাকেন তার কারণ এ নয় যে সেই সংস্কারগুলিকেই তিনি শ্রেয় মনে করেন। আমরা দেশের প্রতি অন্ধ অশ্রদ্ধাবশত দেশের সমস্ত প্রথাকে অবজ্ঞা করতে বসেছিলাম বলেই তিনি এই প্রলয় কার্যে বাধা দিতে দাঁড়িয়েছেন। তিনি বলেন, আগে আমাদের দেশকে শ্রদ্ধার দ্বারা, প্রীতির দ্বারা সমগ্রভাবে পেতে হবে, জানতে হবে, তারপরে আপনিই ভিতর থেকে স্বাভাবিক স্বাস্থ্যের নিয়মে সংশোধনের কাজ চলবে। সুচরিতা কহিল, আপনিই যদি হতো তাহলে এতদিন হয়নি কেন? বিনয়: হয়নি তার কারণ ইতিপূর্বে দেশ বলে আমাদের সমস্ত দেশকে, জাতি বলে আমাদের সমস্ত জাতিকে এক করে দেখতে পারিনি। তখন যদিবা আমাদের স্বজাতিকে অশ্রদ্ধা করিনি, তেমনি শ্রদ্ধাও করিনি, অর্থাৎ তাকে লক্ষ্যই করা যায়নি। সেই জন্যই তার শক্তি জাগেনি। একসময় রোগীর দিকে না তাকিয়ে তাকে বিনা চিকিৎসায়, বিনা পথ্যে ফেলে রাখা হয়েছিল। এখন তাকে ডাক্তারখানায় আনা হয়েছে বটে, কিন্তু ডাক্তার তাকে এতই অশ্রদ্ধা করে যে একে একে তার অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলা ছাড়া আর কোনো দীর্ঘ শুশ্রূষাসাধ্য চিকিৎসা সম্বন্ধে সে ধৈর্য ধরে বিচার করে না। এই সময়ে আমার বন্ধু ডাক্তারটি বলছেন, আমার এই পরমাত্মীয়টিকে যে চিকিৎসার চোটে আগাগোড়া নিঃশেষ করে ফেলবে, এ আমি সহ্য করতে পারবো না। এখন আমি এই ছেদন কার্য একেবারেই বন্ধ করে দেব এবং অনুকূল পথ্য দ্বারা আগে এর নিজের ভিতরকার জীবনী শক্তিকে জাগিয়ে তুলব, তারপরে ছেদন করলেও রোগী সইতে পারবে। ছেদন না করলেও হয়তো রোগী সেরে উঠবে। গোরা বলেন, গভীর শ্রদ্ধাই আমাদের দেশের বর্তমান অবস্থায় সকলের চেয়ে বড় পথ্য। এই শ্রদ্ধার অভাবেই আমরা দেশকে সমগ্রভাবে জানতে পারছি না বলেই তার সম্বন্ধে যা ব্যবস্থা করছি তা কুব্যবস্থা হয়ে উঠছে। দেশকে ভালো না বাসলে তাকে ভালো করে জানবার ধৈর্য থাকে না, তাকে না জানলে তার ভালো করতে চাইলেও তার ভালো করা যায় না। সুচরিতা একটু একটু করিয়া খোঁচা দিয়া গোরার সম্বন্ধে আলোচনাকে নিবিতে দিল না। বিনয়ও গোরার পক্ষে তাহার যাহা কিছু বলিবার তাহা খুব ভালো করিয়াই বলিতে লাগিল। এমন যুক্তির কথা এমন দৃষ্টান্ত দিয়া এমন গুছাইয়া আর কখনো যেন সে বলে নাই। গোরাও তাহার নিজের মত এমন পরিষ্কার করিয়া এমন উজ্জ্বল করিয়া বলিতে পারিত কিনা সন্দেহ। বিনয়ের বুদ্ধি ও প্রকাশ ক্ষমতার এই অপূর্ব উত্তেজনায় তাহার মনে একটা আনন্দ জন্মিতে লাগিল এবং সেই আনন্দে তাহার মুখ উদ্দীপ্ত হইয়া উঠিল। বিনয় কহিল, দেখুন, শাস্ত্রে বলে আত্মানং বৃদ্ধি, আপনাকে জানো, নইলে মুক্তি কিছুতেই নেই। আমি আপনাকে বলছি, আমার বন্ধু গোরা ভারতবর্ষের সেই আত্মবোধের প্রকাশরূপে আবির্ভূত হয়েছে। তাকে আমি সামান্য লোক বলে মনে করতে পারি নে। আমাদের সকলের মন যখন তুচ্ছ আকর্ষণে, নূতনের প্রলোভনে বাহিরের দিকে ছড়িয়ে পড়েছে, তখন ওই একটিমাত্র লোক এই সমস্ত বিক্ষিপ্ততার মাঝখানে অটলভাবে দাঁড়িয়ে সিংহ গর্জনে সেই পুরাতন মন্ত্র বলছে, আত্মানাং বৃদ্ধি। এই আলোচনা আরও অনেকক্ষণ চলিতে পারিত। সুচরিতাও ব্যগ্র হইয়া শুনিতেছিল, কিন্তু হঠাৎ পাশের একটা ঘর হইতে সতীশ চিৎকার করিয়া আবৃত্তি আরম্ভ করিল, বলো না কাতর স্বরে না করি বিচার, জীবন স্বপন সম মায়ার সংসার। বেচারা সতীশ বাড়ির অতিথি অভ্যাগতদের সামনে বিদ্যা ফলাইবার কোনো অবকাশ পায় না। লীলা পর্যন্ত ইংরেজি কবিতা আওড়াইয়া সভা গরম করিয়া তোলে, কিন্তু সতীশকে বরদা সুন্দরী ডাকেন না। অথচ লীলার সঙ্গে সকল বিষয়েই সতীশের খুব একটা প্রতিযোগিতা আছে। কোনো মতে লীলার দর্প চূর্ণ করা সতীশের জীবনের প্রধান সুখ। বিনয়ের সম্মুখে কাল লীলার পরীক্ষা হইয়া গেছে। তখন অনাহুত সতীশ তাহাকে ছাড়াইয়া উঠিবার কোনো চেষ্টা করিতে পারে নাই। চেষ্টা করিলেও বরদা সুন্দরী তখনই তাহাকে দাবাইয়া দিতেন। তাই সে আজ পাশের ঘরে যেন আপন মনে উচ্চস্বরে কাব্যচর্চায় প্রবৃত্ত হইল। শুনিয়া সুচরিতা হাস্য সম্বরণ করিতে পারিল না। এমন সময় লীলা তাহার মুক্ত বেণী দোলাইয়া ঘরে ঢুকিয়া সুচরিতার গলা জড়াইয়া ধরিয়া তাহার কানে কানে কি একটা বলিল। অমনি সতীশ ছুটিয়া তাহার পিছনে আসিয়া কহিল,
আচ্ছা লীলা, বলো দেখি মনোযোগ মানে কি? লীলা কহিল, বলবো না। সতীশ, ইস, বলবো না, জানো না তাই বলো না। বিনয় সতীশকে কাছে টানিয়া লইয়া হাসিয়া কহিল, তুমি বলো দেখি মনোযোগ মানে কি? সতীশ সগর্বে মাথা তুলিয়া কহিল, মনোযোগ মানে মনোনিবেশ। সুচরিতা জিজ্ঞাসা করিল, মনোনিবেশ বলতে কি বোঝায়? আত্মীয় না হইলে আত্মীয়কে এমন বিপদে কে ফেলিতে পারে? সতীশ প্রশ্নটা যেন শুনিতে পায় নাই, এমনিভাবে লাফাইতে লাফাইতে ঘর হইতে বাহির হইয়া গেল। বিনয় আজ পরেশবাবুর বাড়ি হইতে সকাল সকাল বিদায় লইয়া গোরার কাছে যাইবে নিশ্চয় স্থির করিয়া আসিয়াছিল। বিশেষত গোরার কথা বলিতে বলিতে গোরার কাছে যাইবার উৎসাহ তাহার মনে প্রবল হইয়া উঠিল। তাই সে ঘড়িতে 4টে বাজিতে শুনিয়া তাড়াতাড়ি চৌকি ছাড়িয়া উঠিয়া পড়িল। সুচরিতা কহিল, আপনি এখনই যাবেন? মা আপনার জন্য খাবার তৈরি করছেন, আর একটু পরে গেলে চলবে না? বিনয়ের পক্ষে এ তো প্রশ্ন নয়, এ হুকুম। সে তখনই বসিয়া পড়িল। লাবণ্য রঙিন রেশমের কাপড়ে সাজিয়া গুজিয়া ঘরে প্রবেশ করিয়া কহিল, দিদি, খাবার তৈরি হয়েছে, মা ছাতে আসতে বললেন। ছাতে আসিয়া বিনয়কে আহারে প্রবৃত্ত হইতে হইল। বরদা সুন্দরী তাহার সব সন্তানদের জীবন বৃত্তান্ত আলোচনা করিতে লাগিলেন। ললিতা সুচরিতাকে ঘরে টানিয়া লইয়া গেল। লাবণ্য একটা চৌকিতে বসিয়া ঘাড় হেট করিয়া 2 লোহার কাঠি লইয়া বুনানির কার্যে লাগিল। তাহাকে কবে একজন বলিয়াছিল, বুনানির সময় তাহার কোমল আঙুলগুলির খেলা ভারী সুন্দর দেখায়। সেই অবধি লোকের সাক্ষাতে বিনা প্রয়োজনে বুনানি করা তাহার অভ্যাস হইয়া গিয়াছিল। পরেশ আসিলেন। সন্ধ্যা হইয়া আসিল। আজ রবিবারে উপাসনা মন্দিরে যাইবার কথা। বরদা সুন্দরী বিনয়কে কহিলেন, যদি আপত্তি না থাকে আমাদের সঙ্গে সমাজে যাবেন? ইহার পর কোনো ওজর আপত্তি করা চলে না। 2 গাড়িতে ভাগ করিয়া সকলে উপাসনালয়ে গেলেন। ফিরিবার সময় যখন গাড়িতে উঠিতেছেন, তখন হঠাৎ সুচরিতা চমকিয়া উঠিয়া কহিল, ওই যে গৌরমোহনবাবু যাচ্ছেন। গোরা যে এই দলকে দেখিতে পাইয়াছিল তাহাতে কাহারও সন্দেহ ছিল না, কিন্তু যেন দেখিতে পায় নাই এইরূপ ভাব করিয়া সে বেগে চলিয়া গেল। গোরার এই উদ্ধত অশিষ্টতায় বিনয় পরেশবাবুদের কাছে লজ্জিত হইয়া মাথা হেঁট করিল, কিন্তু সে মনে মনে স্পষ্ট বুঝিল বিনয়কেই এই দলের মধ্যে দেখিয়া গোরা এমন প্রবল বেগে বিমুখ হইয়া চলিয়া গেল। এতক্ষণ তাহার মনের মধ্যে যে একটি আনন্দের আলো জ্বলিতেছিল তাহা একেবারে নিভিয়া গেল। সুচরিতা বিনয়ের মনের ভাব ও তাহার কারণটা তখনই বুঝিতে পারিল, এবং বিনয়ের মতো বন্ধুর প্রতি গোরার এই অবিচারে ও ব্রাহ্মদের প্রতি তাহার এই অন্যায় অশ্রদ্ধায় গোরার উপরে আবার তাহার রাগ হইল। কোনো মতে গোরার পরাভব ঘটে, এই সে মনে মনে ইচ্ছা করিল। গোরা যখন মধ্যাহ্নে খাইতে বসিল, আনন্দময়ী আস্তে আস্তে কথা পাড়িলেন। আজ সকালে বিনয় এসেছিল, তোমার সঙ্গে দেখা হয়নি? গোরা খাবার থালা হইতে মুখ না তুলিয়া কহিল, হ্যাঁ, হয়েছিল। আনন্দময়ী অনেকক্ষণ চুপ করিয়া বসিয়া রহিলেন। তাহার পর কহিলেন, তাকে থাকতে বলেছিলুম, কিন্তু সে কেমন অন্যমনস্ক হয়ে চলে গেল। গোরা কোনো উত্তর করিল না। আনন্দময়ী কহিলেন, তার মনে কি একটা কষ্ট হয়েছে গোরা, আমি তাকে এমন কখনো দেখিনি, আমার মন বড় খারাপ হয়ে আছে। গোরা চুপ করিয়া খাইতে লাগিল। আনন্দময়ী অত্যন্ত স্নেহ করিতেন বলিয়াই গোরাকে মনে মনে একটু ভয় করিতেন। সে যখন নিজে তাহার কাছে মন না খুলিত তখন তিনি তাহাকে কোনো কথা লইয়া পীড়াপিড়ি করিতেন না। অন্যদিন হইলে এইখানেই চুপ করিয়া যাইতেন, কিন্তু আজ বিনয়ের জন্য তাহার মন বড় বেদনা পাইতেছিল বলিয়াই কহিলেন, দেখো গোরা, একটি কথা বলি, রাগ করো না। ভগবান অনেক মানুষ সৃষ্টি করেছেন, কিন্তু সকলের জন্য কেবল একটিমাত্র পথ খুলে রাখেননি। বিনয় তোমাকে প্রাণের মতো ভালোবাসে, তাই সে তোমার কাছ থেকে সমস্তই সহ্য করে, কিন্তু তোমারই পথে তাকে চলতে হবে,
এ জবরদস্তি করলে সেটা সুখের হবে না। গোরা কহিল, মা, আরেকটু দুধ এনে দাও। কথাটা এইখানেই চুকিয়া গেল। আহারান্তে আনন্দময়ী তাহার তক্তপোষে চুপ করিয়া বসিয়া সেলাই করিতে লাগিলেন। লক্ষ্মিয়া বাড়ির বিশেষ কোনো ভৃত্যের দুর্ব্যবহার সম্বন্ধীয় আলোচনায় আনন্দময়ীকে টানিবার বৃথা চেষ্টা করিয়া মেজের উপর শুইয়া পড়িয়া ঘুমাইতে লাগিল। গোরা চিঠিপত্র লিখিয়া অনেকটা সময় কাটাইয়া দিল। গোরা তাহার উপর রাগ করিয়াছে, বিনয় তাহা আজ সকালে স্পষ্ট দেখিয়া গেছে। তবু যে সে এই রাগ মিটাইয়া ফেলিবার জন্য গোরার কাছে আসিবে না, ইহা হইতেই পারে না জানিয়া সে সকল কর্মের মধ্যেই বিনয়ের পদশব্দের জন্য কান পাতিয়া রহিল। বেলা বহিয়া গেল, বিনয় আসিল না। লেখা ছাড়িয়া গোরা উঠিবে মনে করিতেছে, এমন সময় মহিম আসিয়া ঘরে ঢুকিলেন। আসিয়াই চৌকিতে বসিয়া পড়িয়া কহিলেন, শশীমুখীর বিয়ের কথা কি ভাবছ গোরা? এ কথা গোরা একদিনের জন্য ভাবে নাই, সুতরাং অপরাধীর মতো তাহাকে চুপ করিয়া থাকিতে হইল। বাজারে পাত্রের মূল্য যে কিরূপ চড়া এবং ঘরে অর্থের অবস্থা যে কিরূপ অসচ্ছল, তাহা আলোচনা করিয়া গোরাকে একটা উপায় ভাবিতে বলিলেন। গোরা যখন ভাবিয়া কিনারা পাইল না, তখন তিনি তাহাকে চিন্তা সংকট হইতে উদ্ধার করিবার জন্য বিনয়ের কথাটা পাড়িলেন। এত ঘোরফের করিবার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু মহিম গোরাকে মুখে যাই বলুন মনে মনে ভয় করিতেন। এ প্রসঙ্গে বিনয়ের কথা যে উঠিতে পারে, গোরা তাহা কখনো স্বপ্নেও ভাবে নাই। বিশেষত গোরা এবং বিনয় স্থির করিয়াছিল তাহারা বিবাহ না করিয়া দেশের কাজে জীবন উৎসর্গ করিবে। গোরা তাই বলিল, বিনয় বিয়ে করবে কেন? মহিম কহিলেন, এই বুঝি তোমাদের হিন্দুয়ানি, হাজার টিকি রাখো আর ফোঁটা কাটো, সাহেবিয়ানা হাড়ের মধ্যে দিয়ে ফুটে ওঠে। শাস্ত্রের মতে বিবাহটা যে ব্রাহ্মণের ছেলের একটা সংস্কার, তা জানো? মহিম এখনকার ছেলেদের মতো আচারও লঙ্ঘন করেন না, আবার শাস্ত্রের ধারও ধারেন না। হোটেলে খানা খাইয়া বাহাদুরি করাকেও তিনি বাড়াবাড়ি মনে করেন, আবার গোরার মতো সর্বদা শ্রুতিস্মৃতি লইয়া ঘাঁটাঘাঁটি করাকেও তিনি প্রকৃতিস্থ লোকের লক্ষণ বলিয়া জ্ঞান করেন না। কিন্তু যস্মিন দেশে যদাচার, গোরার কাছে শাস্ত্রের দোহাই পাড়িতে হইল। এ প্রস্তাব যদি 2 দিন আগে আসিত, তবে গোরা একেবারে কানেই লইত না। আজ তাহার মনে হইল কথাটা নিতান্ত উপেক্ষার যোগ্য নহে। অন্তত এই প্রস্তাবটা লইয়া এখনই বিনয়ের বাসায় যাইবার একটা উপলক্ষ জুটিল। গোরা শেষকালে বলিল, আচ্ছা, বিনয়ের ভাবখানা কি বুঝে দেখি। মহিম কহিলেন, সে আর বুঝতে হবে না, তোমার কথা সে কিছুতেই ঠেলতে পারবে না। ও ঠিক হয়ে গেছে, তুমি বললেই হবে। সেই সন্ধ্যার সময়ই গোরা বিনয়ের বাসায় আসিয়া উপস্থিত। ঝড়ের মতো তাহার ঘরে প্রবেশ করিয়া দেখিল ঘরে কেহ নাই। বেহারাকে ডাকিয়া জিজ্ঞাসা করাতে সে কহিল, বাবু 78 নম্বর বাড়িতে গিয়াছেন। শুনিয়া গোরার সমস্ত মন বিকল হইয়া উঠিল। আজ সমস্ত দিন যাহার জন্য গোরার মনে শান্তি ছিল না, সেই বিনয় আজকাল গোরার কথা মনে করিবার অবকাশ মাত্র পায় না। গোরা রাগই করুক আর দুঃখিতই হোক, বিনয়ের শান্তি ও সান্ত্বনার কোনো ব্যাঘাত ঘটিবে না। পরেশবাবুর পরিবারদের বিরুদ্ধে, ব্রাহ্ম সমাজের বিরুদ্ধে গোরার অন্তঃকরণ একেবারে বিষাক্ত হইয়া উঠিল। সে মনের মধ্যে প্রকাণ্ড একটা বিদ্রোহ বহন করিয়া পরেশবাবুর বাড়ির দিকে ছুটিল। ইচ্ছা ছিল সেখানে এমন সকল কথা উত্থাপন করিবে যাহা শুনিয়া এই ব্রাহ্ম পরিবারের হাড়ে জ্বালা ধরিবে এবং বিনয়েরও আরাম বোধ হইবে না। পরেশবাবুর বাসায় গিয়া শুনিল তাহারা কেহই বাড়িতে নাই, সকলেই উপাসনা মন্দিরে গিয়াছেন। মুহূর্তকালের জন্য সংশয় হইল বিনয় হয়তো যায় নাই, সে হয়তো এইক্ষণেই গোরার বাড়িতে গেছে। থাকিতে পারিল না। গোরা তাহার স্বাভাবিক ঝড়ের গতিতে মন্দিরের দিকেই গেল। দ্বারের কাছে গিয়া দেখিল বিনয় বরদা সুন্দরীর অনুসরণ করিয়া তাহাদের গাড়িতে উঠিতেছে। সমস্ত রাস্তার মাঝখানে নির্লজ্জের মতো অন্য পরিবারের মেয়েদের সঙ্গে এক গাড়িতে গিয়া বসিতেছে। মূঢ়, নাক পাশে এমন করিয়াই ধরা দিতে হয়, এত সত্বর, এত সহজে। তবে বন্ধুত্বের আর ভদ্রস্থতা নাই। গোরা ঝড়ের মতোই ছুটিয়া চলিয়া গেল, আর গাড়ির অন্ধকারের মধ্যে বিনয়
রাস্তার দিকে তাকাইয়া চুপ করিয়া বসিয়া রহিল। বরদা সুন্দরী মনে করিলেন আচার্যের উপদেশ তাহার মনের মধ্যে কাজ করিতেছে, তিনি তাই কোনো কথা বলিলেন না। রাত্রে গোরা বাড়িতে ফিরিয়া আসিয়া অন্ধকার ছাতের উপর বেড়াইতে লাগিল। তাহার নিজের উপর রাগ হইল। রবিবারটা কেন সে এমন বৃথা কাটিতে দিল? ব্যক্তিবিশেষের প্রণয় লইয়া অন্য সমস্ত কাজ নষ্ট করিবার জন্য তো গোরা পৃথিবীতে আসে নাই। বিনয় যে পথে যাইতেছে সে পথ হইতে তাহাকে টানিয়া রাখিবার চেষ্টা করিলে কেবলই সময় নষ্ট এবং নিজের মনকে পীড়িত করা হইবে। অতএব জীবনের যাত্রাপথে এখন হইতে বিনয়কে বাদ দিতে হইবে। জীবনে গোরার একটিমাত্র বন্ধু আছে, তাহাকেই ত্যাগ করিয়া গোরা তাহার ধর্মকে সত্য করিয়া তুলিবে। এই বলিয়া গোরা জোর করিয়া হাত নাড়িয়া বিনয়ের সংস্রবকে নিজের চারিদিক হইতে যেন সরাইয়া ফেলিল। এমন সময় মহিম ছাতে আসিয়া হাঁপাইতে লাগিলেন। কহিলেন, মানুষের যখন ডানা নেই তখন এই তেতলা বাড়ি তৈরি করা কেন? ডাঙার মানুষ হয়ে আকাশে বাস করবার চেষ্টা করলে আকাশবিহারী দেবতার সয় না। বিনয়ের কাছে গিয়েছিলে? গোরা তাহার স্পষ্ট উত্তর না করিয়া কহিল, বিনয়ের সঙ্গে শশীমুখীর বিয়ে হতে পারবে না। মহিম, কেন? বিনয়ের মত নেই নাকি? গোরা, আমার মত নেই। মহিম হাত উল্টাইয়া কহিলেন, বেশ, এ আবার একটা নতুন ফ্যাসাদ দেখছি। তোমার মত নেই? কারণটা কি শুনি? গোরা, আমি বেশ বুঝেছি বিনয়কে আমাদের সমাজে ধরে রাখা শক্ত হবে। ওর সঙ্গে আমাদের ঘরের মেয়ের বিবাহ চলবে না। মহিম, ঢের ঢের হিন্দুয়ানি দেখেছি, কিন্তু এমনটি আর কোথাও দেখলুম না। কাশী ভাটপাড়া ছাড়িয়ে গেলে তুমি যে দেখি ভবিষ্যৎ দেখে বিধান দাও। কোন দিন বলবে স্বপ্নে দেখলুম খ্রিস্টান হয়েছ, গোবর খেয়ে জাতে উঠতে হবে। অনেক বকাবকির পর মহিম কহিলেন, মেয়েকে তো মূর্খর হাতে দিতে পারি নে। যে ছেলে লেখাপড়া শিখেছে, যার বুদ্ধিশুদ্ধি আছে, সে ছেলে মাঝে মাঝে শাস্ত্র ডিঙিয়ে চলবেই। সেজন্য তার সঙ্গে তর্ক করো, তাকে গাল দাও, কিন্তু তার বিয়ে বন্ধ করে মাঝে থেকে আমার মেয়েটাকে শাস্তি দাও কেন? তোমাদের সমস্তই উল্টো বিচার। মহিম নিচে আসিয়া আনন্দময়ীকে কহিলেন, মা, তোমার গোরাকে তুমি ঠেকাও। আনন্দময়ী উদ্বিগ্ন হইয়া জিজ্ঞাসা করিলেন, কি হয়েছে? মহিম, শশীমুখীর সঙ্গে বিনয়ের বিবাহ আমি একরকম পাকা করেই এনেছিলুম, গোরাকেও রাজি করেছিলুম। ইতিমধ্যে গোরা স্পষ্ট বুঝতে পেরেছে যে বিনয় যথেষ্ট পরিমাণে হিঁদু নয়। মনু পরাশরের সঙ্গে তার মতের একটু আধটু অনৈক্য হয়ে থাকে, তাই গোরা বেঁকে দাঁড়িয়েছে। গোরা বাঁকলে কেমন বাঁকে সে তো জানোই। কলিযুগের জনক যদি পণ করতেন যে বাঁকা গোরাকে সোজা করলে তবে সীতা দেব, তবে শ্রীরামচন্দ্র হার মেনে যেতেন, এ আমি বাজি রেখে বলতে পারি। মনু পরাশরের নিচেই পৃথিবীর মধ্যে সে একমাত্র তোমাকেই মানে। এখন তুমি যদি গতি করে দাও তো মেয়েটা তরে যায়, অমন পাত্র খুঁজলে পাওয়া যাবে না। এই বলিয়া গোরার সঙ্গে আজ ছাতে যা কথাবার্তা হইয়াছে মহিম তাহা সমস্ত বিবৃত করিয়া কহিলেন। বিনয়ের সঙ্গে গোরার একটা বিরোধ যে ঘনাইয়া উঠিতেছে, ইহা বুঝিতে পারিয়া আনন্দময়ীর মন অত্যন্ত উদ্বিগ্ন হইয়া উঠিল। আনন্দময়ী উপরে আসিয়া দেখিলেন গোরা ছাতে বেড়ানো বন্ধ করিয়া ঘরে একটা চৌকির উপর বসিয়া আর একটা চৌকিতে পা তুলিয়া বই পড়িতেছে। আনন্দময়ী তাহার কাছে একটা চৌকি টানিয়া লইয়া বসিলেন। গোরা সামনের চৌকি হইতে পা নামাইয়া খাড়া হইয়া বসিয়া আনন্দময়ীর মুখের দিকে চাহিল। আনন্দময়ী কহিলেন, বাবা গোরা, আমার একটি কথা রাখিস, বিনয়ের সঙ্গে ঝগড়া করিস নে। আমার কাছে তোরা দুজনে দুটি ভাই, তোদের মধ্যে বিচ্ছেদ ঘটলে আমি সইতে পারবো না। গোরা কহিল, বন্ধু যদি বন্ধন কাটতে চায় তবে তার পিছনে ছুটোছুটি করে আমি সময় নষ্ট করতে পারবো না। আনন্দময়ী কহিলেন, বাবা, আমি জানি না তোমাদের মধ্যে কি হয়েছে,
কিন্তু বিনয় তোমার বন্ধন কাটাতে চাচ্ছে এ কথা যদি বিশ্বাস করো তবে তোমার বন্ধুত্বের জোর কোথায়? গোরা: মা, আমি সোজা চলতে ভালোবাসি। যারা দুদিক রাখতে চায় আমার সঙ্গে তাদের বনবে না। দু নৌকোয় পা দেওয়া যার স্বভাব, আমার নৌকো থেকে তাকে পা সরাতে হবে। এতে আমারই কষ্ট হোক আর তারই কষ্ট হোক। আনন্দময়ী: কি হয়েছে বল দেখি? ব্রাহ্মদের ঘরে সে আসা যাওয়া করে, এই তো তার অপরাধ। গোরা: সে অনেক কথা মা। আনন্দময়ী: হোক অনেক কথা, কিন্তু আমি একটি কথা বলি। গোরা, সব বিষয়েই তোমার এত জেদ যে তুমি যা ধরো তা কেউ ছাড়াতে পারে না। কিন্তু বিনয়ের বেলায় তুমি এমন আলগা কেন? তোমার অবিনাশ যদি দল ছাড়তে চাইতো তুমি কি তাকে সহজে ছাড়তে? তোমার বন্ধু বলেই কি ও তোমার সকলের চেয়ে কম? গোরা চুপ করিয়া ভাবিতে লাগিল। আনন্দময়ীর এই কথাতে সে নিজের মনটা পরিষ্কার দেখিতে পাইল। এতক্ষণ সে মনে করিতেছিল যে সে কর্তব্যের জন্য তাহার বন্ধুত্বকে বিসর্জন দিতে যাইতেছে। এখন স্পষ্ট বুঝিল ঠিক তাহার উল্টা। তাহার বন্ধুত্বের অভিমানে বেদনা লাগিয়াছে বলিয়াই বিনয়কে বন্ধুত্বের চরম শাস্তি দিতে সে উদ্যত হইয়াছে। সে মনে জানিত বিনয়কে বাঁধিয়া রাখিবার জন্য বন্ধুত্বই যথেষ্ট, অন্য কোনো প্রকার চেষ্টা প্রণয়ের অসম্মান। আনন্দময়ী যেই বুঝিলেন তাহার কথাটা গোরার মনে একটুখানি লাগিয়াছে, অমনি তিনি আর কিছু না বলিয়া আস্তে আস্তে উঠিবার উপক্রম করিলেন। গোরাও হঠাৎ বেগে উঠিয়া পড়িয়া আলনা হইতে চাদর তুলিয়া কাঁধে ফেলিল। আনন্দময়ী জিজ্ঞাসা করিলেন, কোথায় যাও গোরা? গোরা কহিল, আমি বিনয়ের বাড়ি যাচ্ছি। আনন্দময়ী: খাবার তৈরি আছে, খেয়ে যাও। গোরা: আমি বিনয়কে ধরে আনছি, সেও এখানে খাবে। আনন্দময়ী আর কিছু না বলিয়া নিচের দিকে চলিলেন। সিঁড়িতে পায়ের শব্দ শুনিয়া হঠাৎ থামিয়া কহিলেন, ওই বিনয় আসছে। বলিতে বলিতে বিনয় আসিয়া পড়িল। আনন্দময়ীর চোখ ছলছল করিয়া আসিল। তিনি স্নেহে বিনয়ের গায়ে হাত দিয়া কহিলেন, বিনয় বাবা, তুমি খেয়ে আসনি? বিনয় কহিল, না মা। আনন্দময়ী: তোমাকে এইখানেই খেতে হবে। বিনয় একবার গোরার মুখের দিকে চাহিল। গোরা কহিল, বিনয় অনেক দিন বাঁচবে, তোমার ওখানেই যাচ্ছিলুম। আনন্দময়ীর বুক হালকা হইয়া গেল। তিনি তাড়াতাড়ি নিচে চলিয়া গেলেন। দুই বন্ধু ঘরে আসিয়া বসিলে গোরা যাহা তাহা একটা কথা তুলিল। কহিল, জানো, আমাদের ছেলেদের জন্য একজন বেশ ভালো জিমন্যাস্টিক মাস্টার পেয়েছি। সে শেখাচ্ছে বেশ। মনের ভিতরের আসল কথাটা এখনও কেহ পাড়িতে সাহস করিল না। দুইজনে যখন খাইতে বসিয়া গেল তখন আনন্দময়ী তাহাদের কথাবার্তায় বুঝিতে পারিলেন এখনও তাহাদের উভয়ের মধ্যে বাধো বাধো রহিয়াছে, পর্দা উঠিয়া যায় নাই। তিনি কহিলেন, বিনয়, রাত অনেক হয়েছে, তুমি আজ এইখানেই শুও, আমি তোমার বাসায় খবর পাঠিয়ে দিচ্ছি। বিনয় চকিতের মধ্যে গোরার মুখের দিকে চাহিয়া কহিল, ভোক্তবা রাজবদা চরেত, খেয়ে রাস্তায় হাঁটা নিয়ম নয়, তাহলে এইখানেই শোয়া যাবে। আহারান্তে দুই বন্ধু ছাতে আসিয়া মাদুর পাতিয়া বসিল। ভাদ্রমাস পড়িয়াছে, শুক্লপক্ষের জ্যোৎস্নায় আকাশ ভাসিয়া যাইতেছে। হালকা পাতলা সাদা মেঘ ক্ষণিক ঘুমের ঘোরের মতো মাঝে মাঝে চাঁদকে একটুখানি ঝাপসা করিয়া দিয়া আস্তে আস্তে উড়িয়া চলিতেছে। চারিদিকে দিগন্ত পর্যন্ত নানা আয়তনের উঁচু নিচু ছাদের শ্রেণী ছায়াতে আলোতে এবং মাঝে মাঝে গাছের মাথার সঙ্গে মিশিয়া যেন সম্পূর্ণ প্রয়োজনহীন একটা প্রকাণ্ড অবাস্তব খেয়ালের মতো পড়িয়া রহিয়াছে। গির্জার ঘড়িতে 11টার ঘণ্টা বাজিল। বরফওয়ালা তাহার শেষ হাঁক হাঁকিয়া চলিয়া গেল। গাড়ির শব্দ মন্দ হইয়া আসিয়াছে। গোরাদের গলিতে জাগরণের লক্ষণ নাই। কেবল প্রতিবেশীর আস্তাবলে কাঠের মেঝের উপর ঘোড়ার খুরের শব্দ এক একবার শোনা যাইতেছে এবং কুকুর ঘেউ ঘেউ করিয়া উঠিতেছে। দুইজনে অনেকক্ষণ চুপ করিয়া রহিল। তাহার পরে বিনয় প্রথমটা একটু দ্বিধা করিয়া অবশেষে পরিপূর্ণ বেগে তাহার মনের কথাকে বন্ধনমুক্ত করিয়া দিল। বিনয় কহিল, ভাই গোরা, আমার বুক ভরে উঠেছে। আমি জানি এসব বিষয়ে তোমার মন নেই, কিন্তু তোমাকে না বললে আমি বাঁচব না। আমি ভালো মন্দ কিছুই বুঝতে পারছি না, কিন্তু এটা নিশ্চয় এর সঙ্গে কোনো চাতুরি খাটবে না।
বইয়েতে অনেক কথা পড়েছি এবং এতদিন মনে করে এসেছি সব জানি, ঠিক যেন ছবিতে জল দেখে মনে করতুম সাঁতার দেওয়া খুব সহজ, কিন্তু আজ জলের মধ্যে পড়ে এক মুহূর্তে বুঝতে পেরেছি এ তো ফাঁকি নয়। এই বলিয়া বিনয় তাহার জীবনের এই আশ্চর্য আবির্ভাবকে একান্ত চেষ্টায় গোরার সম্মুখে উদ্ঘাটিত করিতে লাগিল। বিনয় বলিতে লাগিল, আজকাল তাহার কাছে সমস্ত দিন ও রাত্রির মধ্যে কোথাও যেন কিছু ফাঁক নাই, সমস্ত আকাশের মধ্যে কোথাও যেন কোনো রন্ধ্র নাই, সমস্ত একেবারে নিবিড়ভাবে ভরিয়া গেছে। বসন্তকালের মৌচাক যেমন মধুতে ভরিয়া ফাটিয়া যাইতে চায় তেমনিতর আগে এই বিশ্ব চরাচরের অনেকখানি তাহার জীবনের বাহিরে পড়িয়া থাকিত। যেটুকুতে তাহার প্রয়োজন সেইটুকুতেই তাহার দৃষ্টিবদ্ধ ছিল। আজ সমস্তই তাহার সম্মুখে আসিতেছে, সমস্তই তাহাকে স্পর্শ করিতেছে, সমস্তই একটা নূতন অর্থে পূর্ণ হইয়া উঠিয়াছে। সে জানিত না পৃথিবীকে সে এত ভালোবাসে, আকাশ এমন আশ্চর্য, আলোক এমন অপূর্ব, রাস্তার অপরিচিত পথিকের প্রবাহ এমন গভীরভাবে সত্য। তাহার ইচ্ছা করে সকলের জন্য সে একটা কিছু করে, তাহার সমস্ত শক্তিকে আকাশের সূর্যের মতো সে জগতের চিরন্তন সামগ্রী করিয়া তোলে। বিনয় যে কোনো ব্যক্তিবিশেষের প্রসঙ্গে এই সমস্ত কথা বলিতেছে তাহা হঠাৎ মনে হয় না। সে যেন কাহারও নাম মুখে আনিতে পারে না, আভাস দিতে গেলেও কুণ্ঠিত হইয়া পড়ে। এই যে আলোচনা করিতেছে ইহার জন্য সে যেন কাহার প্রতি অপরাধ অনুভব করিতেছে। ইহা অন্যায়, ইহা অপমান। কিন্তু আজ এই নির্জন রাত্রে নিস্তব্ধ আকাশে বন্ধুর পাশে বসিয়া এ অন্যায়টুকু সে কোনো মতেই কাটাইতে পারিল না। সে কি মুখ, প্রাণের আভা তাহার কপলের কোমলতার মধ্যে কি সুকুমারভাবে প্রকাশ পাইতেছে। হাসিতে তাহার অন্তঃকরণ কি আশ্চর্য আলোর মতো ফুটিয়া পড়ে। ললাটে কি বুদ্ধি এবং ঘন পল্লবের ছায়াতলে দুই চক্ষুর মধ্যে কি নিবিড় অনির্বচনীয়তা। আর সেই দুটি হাত সেবা এবং স্নেহকে সৌন্দর্যের সার্থক করিবার জন্য প্রস্তুত হইয়া আছে। সে যেন কথা কহিতেছে। বিনয় নিজের জীবনকে, যৌবনকে ধন্য জ্ঞান করিতেছে। এই আনন্দে তাহার বুকের মধ্যে যেন ফুলিয়া ফুলিয়া উঠিতেছে। পৃথিবীর অধিকাংশ লোকই যাহা না দেখিয়াই জীবন সাঙ্গ করে, বিনয় যে তাহাকে এমন করিয়া চোখের সামনে মূর্তিমান দেখিতে পাইবে, ইহার চেয়ে আশ্চর্য কিছুই নাই। কিন্তু এ কি পাগলামি, এ কি অন্যায়! হোক অন্যায়, আর তো ঠেকাইয়া রাখা যায় না। এই স্রোতেই যদি কোনো একটা কূলে তুলিয়া দেয় তো ভালো, আর যদি ভাসাইয়া দেয়, যদি তলাইয়া লয়, তবে উপায় কি? মুশকিল এই যে উদ্ধারের ইচ্ছাও হয় না। এতদিনকার সমস্ত সংস্কার, সমস্ত স্থিতি হারাইয়া চলিয়া যাওয়াই যেন জীবনের সার্থক পরিণাম। গোরা চুপ করিয়া শুনিতে লাগিল। এই ছাতে এমনি নির্জন নিষুপ্ত জ্যোৎস্না রাত্রে আরও অনেক দিন দুইজনে অনেক কথা হইয়া গেছে। কত সাহিত্য, কত লোকচরিত্র, কত সমাজহিতের আলোচনা, ভবিষ্যৎ জীবনযাত্রা সম্বন্ধে দুইজনের কত সংকল্প। কিন্তু এমন কথা ইহার পূর্বে আর কোনোদিন হয় নাই। মানব হৃদয়ের এমন একটা সত্য পদার্থ, এমন একটা প্রবল প্রকাশ এমন করিয়া গোরার সামনে আসিয়া পড়ে নাই। এই সমস্ত ব্যাপারকে সে এতদিন কবিত্বের আবর্জনা বলিয়া সম্পূর্ণ উপেক্ষা করিয়া আসিয়াছে। আজ সে ইহাকে এত কাছে দেখিল যে ইহাকে আর অস্বীকার করিতে পারিল না। শুধু তাহাই নয়, ইহার বেগ তাহার মনকে ঠেলা দিল। ইহার পুলক তাহার সমস্ত শরীরের মধ্যে বিদ্যুতের মতো খেলিয়া গেল। তাহার যৌবনের একটা অগোচর অংশের পর্দা মুহূর্তের জন্য হাওয়ায় উড়িয়া গেল এবং সেই এতদিনকার রুদ্ধ কক্ষে এই শরৎ নিশীথের জ্যোৎস্না প্রবেশ করিয়া একটা মায়া বিস্তার করিয়া দিল। চন্দ্র কখন এক সময় ছাদগোলার নিচে নামিয়া গেল, পূর্ব দিকে তখন নিদ্রিত মুখের হাসির মতো একটুখানি আলোকের আভাস দিয়াছে। এতক্ষণ পরে বিনয়ের মনটা হালকা হইয়া একটা সংকোচ উপস্থিত হইল। একটুখানি চুপ করিয়া থাকিয়া বলিল, আমার এ সমস্ত কথা তোমার কাছে খুব ছোট। তুমি আমাকে হয়তো মনে মনে অবজ্ঞা করছ, কিন্তু কি করব বলো? কখনো তোমার কাছে কিছু লুকোইনি, আজও লুকোলুম না।
তুমি বোঝো আর না বোঝো। গোরা বলিল, বিনয়, এসব কথা আমি যে ঠিক বুঝি তা বলতে পারিনি। দুদিন আগে তুমিও বুঝতে না। জীবন ব্যাপারের মধ্যে এই সমস্ত আবেগ এবং আবেশ আমার কাছে যে আজ পর্যন্ত অত্যন্ত ছোট ঠেকেছে সে কথাও অস্বীকার করতে পারিনি। তাই বলে এটা যে বাস্তবিকই ছোট তা হয়তো নয়। এর শক্তি, এর গভীরতা আমি প্রত্যক্ষ করিনি বলেই এটা আমার কাছে বস্তুহীন মায়ার মতো ঠেকেছে। কিন্তু তোমার এত বড় উপলব্ধিকে আজ আমি মিথ্যা বলবো কি করে? আসল কথা হচ্ছে এই, যে লোক যে ক্ষেত্রে আছে সে ক্ষেত্রের বাইরের সত্য যদি তার কাছে ছোট হয়ে না থাকে তবে সে ব্যক্তি কাজ করতেই পারে না। এই জন্যই ঈশ্বর দূরের জিনিসকে মানুষের দৃষ্টির কাছে খাটো করে দিয়েছেন। সব সত্যকেই সমান প্রত্যক্ষ করিয়ে তাকে মহা বিপদে ফেলেননি। আমাদের একটা দিক বেছে নিতেই হবে, সব একসঙ্গে আঁকড়ে ধরবার লোভ ছাড়তেই হবে, নইলে সত্যকেই পাব না। তুমি যেখানে দাঁড়িয়ে সত্যের যে মূর্তিকে প্রত্যক্ষ করছো আমি সেখানে সে মূর্তিকে অভিবাদন করতে যেতে পারবো না। তাহলে আমার জীবনের সত্যকে হারাতে হবে, হয় এদিক নয় ওদিক। বিনয় কহিল, হয় বিনয় নয় গোরা। আমি নিজেকে ভরে নিতে দাঁড়িয়েছি, তুমি নিজেকে ত্যাগ করতে দাঁড়িয়েছ। গোরা অসহিষ্ণু হইয়া কহিল, বিনয়, তুমি মুখে মুখে বই রচনা করো না। তোমার কথা শুনে আমি একটা কথা স্পষ্ট বুঝতে পেরেছি, তোমার জীবনে তুমি আজ একটা প্রবল সত্যের সামনে মুখোমুখি দাঁড়িয়েছ, তার সঙ্গে ফাঁকি চলে না। সত্যকে উপলব্ধি করলেই তার কাছে আত্মসমর্পণ করতেই হবে, সে আর থাকবার জো নেই। আমি যে ক্ষেত্রে দাঁড়িয়েছি সেই ক্ষেত্রের সত্যকেও অমনি করেই একদিন আমি উপলব্ধি করব, এই আমার আকাঙ্ক্ষা। তুমি এতদিন বই পড়া প্রেমের পরিচয়ে পরিতৃপ্ত ছিলে, আমিও বই পড়া স্বদেশ প্রেমকেই জানি। প্রেম আজ তোমার কাছে যখনই প্রত্যক্ষ হলো তখনই বুঝতে পেরেছ বইয়ের জিনিসের চেয়ে এ কত সত্য। এ তোমার সমস্ত জগৎ চরাচর অধিকার করে বসেছে, কোথাও তুমি এর কাছ থেকে নিষ্কৃতি পাচ্ছ না। স্বদেশ প্রেম যেদিন আমার সম্মুখে এমনি সর্বাঙ্গীনভাবে প্রত্যক্ষগোচর হবে সেদিন আমারও আর রক্ষা নেই। সেদিন সে আমার ধন প্রাণ, আমার অস্থি মজ্জা রক্ত, আমার আকাশ আলোক, আমার সমস্তই অনায়াসে আকর্ষণ করে নিতে পারবে। স্বদেশের সেই সত্যমূর্তি যে কি আশ্চর্য অপরূপ, কি সুনিশ্চিত সুগোচর, তার আনন্দ, তার বেদনা যে কি প্রচণ্ড প্রবল, যা বন্যার স্রোতের মতো জীবন মৃত্যুকে এক মুহূর্তে লঙ্ঘন করে যায়, তা আজ তোমার কথা শুনে মনে মনে অল্প অল্প অনুভব করতে পারছি। তোমার জীবনের এই অভিজ্ঞতা আমার জীবনকে আজ আঘাত করেছে। তুমি যা পেয়েছ তা আমি কোনোদিন বুঝতে পারবো কিনা জানি না, কিন্তু আমি যা পেতে চাই তার আস্বাদ যেন তোমার ভিতর দিয়েই আমি অনুভব করছি। বলিতে বলিতে গোরা মাদুর ছাড়িয়া উঠিয়া ছাতে বেড়াইতে লাগিল। পূর্ব দিকে রুষার আভাস তাহার কাছে যেন একটা বাক্যের মতো, বার্তার মতো প্রকাশ পাইল, যেন প্রাচীন তপবনের একটা বেদ মন্ত্রের মতো উচ্চারিত হইয়া উঠিল। তাহার সমস্ত শরীরে কাঁটা দিল। মুহূর্তের জন্য সে স্তম্ভিত হইয়া দাঁড়াইল এবং ক্ষণকালের জন্য তাহার মনে হইল তাহার ব্রহ্মরন্ধ্র ভেদ করিয়া একটি জ্যোতির্লেখা সূক্ষ্ম মৃণালের ন্যায় উঠিয়া একটি জ্যোতির্ময় শতদলে সমস্ত আকাশে পরিব্যাপ্ত হইয়া বিকশিত হইল। তাহার সমস্ত প্রাণ, সমস্ত চেতনা, সমস্ত শক্তি যেন ইহাতে একেবারে পরম আনন্দে নিঃশেষিত হইয়া গেল। গোরা যখন আপনাতে আপনি ফিরিয়া আসিল তখন সে হঠাৎ বলিয়া উঠিল, বিনয়, তোমার এই প্রেমকেও পার হয়ে আসতে হবে। আমি বলছি, ওখানে থামলে চলবে না। আমাকে যে মহাশক্তি আহ্বান করছেন তিনি যে কত বড় সত্য, একদিন তোমাকে আমি তা দেখাবো। আমার মনের মধ্যে আজ ভারী আনন্দ হচ্ছে। তোমাকে আজ আমি আর কারো হাতে ছেড়ে দিতে পারবো না। বিনয় মাদুর ছাড়িয়া উঠিয়া গোরার কাছে আসিয়া দাঁড়াইল। গোরা তাহাকে একটা অপূর্ব উৎসাহে দুই হাত দিয়া বুকে চাপিয়া ধরিল। কহিল, ভাই বিনয়, আমরা মরব, এক মরণে মরব। আমরা দুজনে এক, আমাদের কেউ বিচ্ছিন্ন করবে না, কেউ বাধা দিতে পারবে না। গোরার এই গভীর উৎসাহের বেগ বিনয়েরও হৃদয়ের মধ্যে তরঙ্গিত হইয়া উঠিল।
সে কোনো কথা না বলিয়া গোরার এই আকর্ষণে আপনাকে ছাড়িয়া দিল। গোরা বিনয় দুইজনে নীরবে পাশাপাশি বেড়াইতে লাগিল। পূর্বাকাশ রক্তবর্ণ হইয়া উঠিল। গোরা কহিল, ভাই, আমার দেবীকে আমি যেখানে দেখতে পাচ্ছি সে তো সৌন্দর্যের মাঝখানে নয়, সেখানে দুর্ভিক্ষ, দারিদ্র, সেখানে কষ্ট আর অপমান, সেখানে গান গেয়ে ফুল দিয়ে পুজো নয়, সেখানে প্রাণ দিয়ে রক্ত দিয়ে পুজো করতে হবে। আমার কাছে সেইটাই সবচেয়ে বড় আনন্দ মনে হচ্ছে। সেখানে সুখ দিয়ে ভোলাবার কিছু নেই, সেখানে নিজের জোরে সম্পূর্ণ জাগতে হবে, সম্পূর্ণ দিতে হবে। মাধুর্য নয়, এ একটা দুর্জয় দুঃসহ আবির্ভাব, এ নিষ্ঠুর, এ ভয়ঙ্কর। এর মধ্যে সেই কঠিন ঝঙ্কার আছে যাতে করে সপ্ত সুর একসঙ্গে বেজে উঠে তার ছিঁড়ে পড়ে যায়। মনে করলে আমার বুকের মধ্যে উল্লাস জেগে ওঠে। আমার মনে হয় এই আনন্দই পুরুষের আনন্দ, এই হচ্ছে জীবনের তাণ্ডব নৃত্য। পুরাতনের প্রলয়যজ্ঞের আগুনের শিখার উপরে নূতনের অপরূপ মূর্তি দেখবার জন্যই পুরুষের সাধনা। রক্তবর্ণ আকাশ ক্ষেত্রে একটা বন্ধনমুক্ত জ্যোতির্ময় ভবিষ্যৎকে দেখতে পাচ্ছি। আজকেকার এই আসন্ন প্রভাতের মধ্যেই দেখতে পাচ্ছি। দেখো, আমার বুকের ভিতরে কে ডমরু বাজাচ্ছে। বলিয়া বিনয়ের হাত লইয়া গোরা নিজের বুকের উপরে চাপিয়া ধরিল। বিনয় কহিল, ভাই গোরা, আমি তোমার সঙ্গেই যাব, কিন্তু আমি তোমাকে বলছি, আমাকে কোনো দিন তুমি দ্বিধা করতে দিও না। একেবারে ভাগ্যের মতো নির্দয় হয়ে আমাকে টেনে নিয়ে যেও। আমাদের দুইজনের এক পথ, কিন্তু আমাদের শক্তি তো সমান নয়। গোরা কহিল, আমাদের প্রকৃতির মধ্যে ভেদ আছে, কিন্তু একটা মহৎ আনন্দে আমাদের ভিন্ন প্রকৃতিকে এক করে দেবে। তোমাতে আমাতে যে ভালোবাসা আছে তার চেয়ে বড় প্রেমে আমাদের এক করে দেবে। সেই প্রেম যতক্ষণে সত্য না হবে ততক্ষণে আমাদের দুজনের মধ্যে পদে পদে অনেক আঘাত, সংঘাত, বিরোধ, বিচ্ছেদ ঘটতে থাকবে। তারপরে একদিন আমরা সমস্ত ভুলে গিয়ে আমাদের পার্থক্যকে, আমাদের বন্ধুত্বকেও ভুলে গিয়ে একটা প্রকাণ্ড, একটা প্রচণ্ড আত্মপরিহারের মধ্যে অটল বলে মিলে গিয়ে দাঁড়াতে পারবো। সেই কঠিন আনন্দই আমাদের বন্ধুত্বের শেষ পরিণাম হবে। বিনয় গোরার হাত ধরিয়া কহিল, তাই হোক। গোরা কহিল, ততদিন কিন্তু আমি তোমাকে অনেক কষ্ট দেব। আমার সব অত্যাচার তোমাকে সইতে হবে, কেননা আমাদের বন্ধুত্বকেই জীবনের শেষ লক্ষ্য করে দেখতে পারবো না। যেমন করে হোক তাকেই বাঁচিয়ে চলবার চেষ্টা করে তার অসম্মান করব না। এতে যদি বন্ধুত্ব ভেঙে পড়ে তাহলে উপায় নেই, কিন্তু যদি বেঁচে থাকে তাহলে বন্ধুত্ব সার্থক হবে। এমন সময়ে দুইজনে পদশব্দে চমকিয়া উঠিয়া পিছনে চাহিয়া দেখিল আনন্দময়ী ছাতে আসিয়াছেন। তিনি দুইজনের হাত ধরিয়া ঘরের দিকে টানিয়া লইয়া কহিলেন, চলো, শোবে চলো। দুইজনেই বলিল, আর ঘুম হবে না মা। হবে বলিয়া আনন্দময়ী দুই বন্ধুকে জোর করিয়া বিছানায় পাশাপাশি শোয়াইয়া দিলেন এবং ঘরের দরজা বন্ধ করিয়া দিয়া দুজনের শিয়রের কাছে পাখা করিতে বসিলেন। বিনয় কহিল, মা, তুমি পাখা করতে বসলে কিন্তু আমাদের ঘুম হবে না। আনন্দময়ী কহিলেন, কেমন না হয় দেখব, আমি চলে গেলেই তোমরা আবার কথা আরম্ভ করে দেবে, সেটি হচ্ছে না। দুইজনে ঘুমাইয়া পড়িলে আনন্দময়ী আস্তে আস্তে ঘর হইতে বাহির হইয়া আসিলেন। সিঁড়ি দিয়া নামিবার সময় দেখিলেন মহিম উপরে উঠিয়া আসিতেছেন। আনন্দময়ী কহিলেন, এখন না, কাল সমস্ত রাত ওরা ঘুমোয়নি, আমি এইমাত্র ওদের ঘুম পাড়িয়ে আসছি। মহিম কহিলেন, বাস রে, একেই বলে বন্ধুত্ব। বিয়ের কথাটা উঠেছিল কি জানো? আনন্দময়ী, জানি নে। মহিম, বোধহয় একটা কিছু ঠিক হয়ে গেছে। ঘুম ভাঙবে কখন? শীঘ্র বিয়েটা না হলে বিঘ্ন অনেক আছে। আনন্দময়ী হাসিয়া কহিলেন, ওরা ঘুমিয়ে পড়ার দরুন বিঘ্ন হবে না, আজ দিনের মধ্যেই ঘুম ভাঙবে। ষোলো। বরদা সুন্দরী কহিলেন, তুমি সুচরিতার বিয়ে দেবে না নাকি?
পরেশবাবু তাহার স্বাভাবিক শান্ত গম্ভীরভাবে কিছুক্ষণ পাকা দাড়িতে হাত বুলাইলেন, তারপর মৃদু স্বরে কহিলেন, পাত্র কোথায়? বরদাসুন্দরী কহিলেন, কেন? পানুবাবুর সঙ্গে ওর বিবাহের কথা তো ঠিক হয়েই আছে। অন্তত আমরা তো মনে মনে তাই জানি, সুচরিতাও জানে। পরেশ কহিলেন, পানুবাবুকে রাধারানীর ঠিক পছন্দ হয় বলে আমার মনে হচ্ছে না। বরদাসুন্দরী, দেখো, ওইগুলো আমার ভালো লাগে না। সুচরিতাকে আমার আপন মেয়েদের থেকে কোনো তফাৎ করে দেখিনি, কিন্তু তাই বলে এ কথাও তো বলতে হয় উনিই বা কি এমন অসামান্য? পানুবাবুর মতো বিদ্বান ধার্মিক লোক যদি ওকে পছন্দ করে থাকে, সেটা কি উড়িয়ে দেবার জিনিস? তুমি যাই বলো, আমার লাবণ্যকে তো দেখতে ওর চেয়ে অনেক ভালো, কিন্তু আমি তোমাকে বলে দিচ্ছি, আমরা যাকে পছন্দ করে দেব ও তাকেই বিয়ে করবে, কখনো না বলবে না। তোমরা যদি সুচরিতার দেমাগ বাড়িয়ে তোলো, তাহলে ওর পাত্র মেলাই ভার হবে। পরেশ ইহার পরে আর কোনো কথাই বলিলেন না। বরদাসুন্দরীর সঙ্গে তিনি কোনোদিন তর্ক করিতেন না, বিশেষত সুচরিতার সম্বন্ধে। সতীশকে জন্ম দিয়া যখন সুচরিতার মার মৃত্যু হয়, তখন সুচরিতার বয়স 7। তাহার পিতা রামশরণ হালদার স্ত্রীর মৃত্যুর পরে ব্রাহ্ম সমাজে প্রবেশ করেন এবং পাড়ার লোকের অত্যাচারে গ্রাম ছাড়িয়া ঢাকায় আসিয়া আশ্রয় লন। সেখানে পোস্ট অফিসের কাজে যখন নিযুক্ত ছিলেন, তখন পরেশের সঙ্গে তাহার ঘনিষ্ঠ বন্ধুত্ব হয়। সুচরিতা তখন হইতে পরেশকে ঠিক নিজের পিতার মতোই জানিত। রামশরণের মৃত্যু হঠাৎ ঘটিয়াছিল। তাহার টাকা কড়ি যাহা কিছু ছিল, তাহা তাহার ছেলে ও মেয়ের নামে 2 ভাগে দান করিয়া তিনি উইলপত্রে পরেশবাবুকে ব্যবস্থা করিবার ভার দিয়াছিলেন। তখন হইতে সতীশ ও সুচরিতা পরেশের পরিবারভুক্ত হইয়া গিয়াছিল। ঘরের বা বাহিরের লোকে সুচরিতার প্রতি বিশেষ স্নেহ বা মনোযোগ করিলে বরদাসুন্দরীর মনে ভালো লাগিত না, অথচ যে কারণেই হোক সুচরিতা সকলের কাছ হইতেই স্নেহ ও শ্রদ্ধা আকর্ষণ করিত। বরদাসুন্দরীর মেয়েরা তাহার ভালোবাসা লইয়া পরস্পরের সঙ্গে ঝগড়া করিত। বিশেষত মেজ মেয়ে ললিতা তাহার ঈর্ষাপরায়ণ প্রণয়ের দ্বারা সুচরিতাকে দিন রাত্রি যেন আঁকড়িয়া থাকিতে চাহিত। পড়াশোনার খ্যাতিতে তাহার মেয়েরা তখনকার কালের সকল বিদুষীকেই ছাড়াইয়া যাইবে, বরদাসুন্দরীর মনে এই আকাঙ্ক্ষা ছিল। সুচরিতা তাহার মেয়েদের সঙ্গে একসঙ্গে মানুষ হইয়া এ সম্বন্ধে তাহাদের সমান ফল লাভ করিবে, ইহা তাহার পক্ষে সুখকর ছিল না। সেই জন্য স্কুলে যাইবার সময় সুচরিতার নানা প্রকার বিঘ্ন ঘটিতে থাকিত। সেই সকল বিঘ্নের কারণ অনুমান করিয়া পরেশ সুচরিতার স্কুল বন্ধ করিয়া দিয়া তাহাকে নিজেই পড়াইতে আরম্ভ করিলেন। শুধু তাই নয়, সুচরিতা বিশেষভাবে তাহারই যেন সঙ্গিনীর মতো হইয়া উঠিল। তিনি তাহার সঙ্গে নানা বিষয়ে আলাপ করিতেন, যেখানে যাইতেন তাহাকে সঙ্গে করিয়া লইয়া যাইতেন। যখন দূরে থাকিতে বাধ্য হইতেন, তখন চিঠিতে বহুতর প্রসঙ্গ উত্থাপন করিয়া বিস্তারিত আলোচনা করিতেন। এমনি করিয়া সুচরিতার মন তাহার বয়স ও অবস্থাকে ছাড়াইয়া অনেকটা পরিণত হইয়া উঠিয়াছিল। তাহার মুখশ্রীতে ও আচরণে যে একটি গাম্ভীর্যের প্রকাশ হইয়াছিল, তাহাতে কেহ তাহাকে বালিকা বলিয়া গণ্য করিতে পারিত না। এবং লাবণ্য যদিচ বয়সে প্রায় তাহার সমান ছিল, তবু সকল বিষয়ে সুচরিতাকে সে আপনার চেয়ে বড় বলিয়াই মনে করিত। এমনকি বরদাসুন্দরীও তাহাকে ইচ্ছা করিলেও কোনো মতেই তুচ্ছ করিতে পারিতেন না। পাঠকেরা পূর্বেই পরিচয় পাইয়াছেন, হারানবাবু অত্যন্ত উৎসাহী ব্রাহ্ম সমাজের সকল কাজেই তাহার হাত ছিল। তিনি নৈশ স্কুলের শিক্ষক, কাগজের সম্পাদক, স্ত্রী বিদ্যালয়ের সেক্রেটারি, কিছুতেই তাহার শ্রান্তি ছিল না। এই যুবকটি যে একদিন ব্রাহ্ম সমাজে অত্যুচ্চ স্থান অধিকার করিবে, সকলেরই মনে এই আশা ছিল। বিশেষত ইংরেজি ভাষায় তাহার অধিকার ও দর্শনশাস্ত্রে তাহার পারদর্শিতা সম্বন্ধে খ্যাতি বিদ্যালয়ের ছাত্রদের যোগে ব্রাহ্ম সমাজের বাহিরেও বিস্তৃত হইয়াছিল। এই সকল নানা কারণে অন্যান্য সকল ব্রাহ্মের ন্যায় সুচরিতাও হারানবাবুকে বিশেষ শ্রদ্ধা করিত। ঢাকা হইতে কলিকাতা আসিবার সময় হারানবাবুর সহিত পরিচয়ের জন্য তাহার মনের মধ্যে বিশেষ ঔৎসুক্যও জন্মিয়াছিল। অবশেষে বিখ্যাত হারানবাবুর সঙ্গে শুধু যে পরিচয় হইল তাহা নহে,
অল্পদিনের মধ্যেই সুচরিতার প্রতি তাহার হৃদয়ের আকৃষ্ট ভাব প্রকাশ করিতে হারানবাবু সংকোচ বোধ করিলেন না। স্পষ্ট করিয়া তিনি যে সুচরিতার নিকট তাহার প্রণয় জ্ঞাপন করিয়াছিলেন তাহা নহে, কিন্তু সুচরিতার সর্বপ্রকার অসম্পূর্ণতা পূরণ, তাহার ত্রুটি সংশোধন, তাহার উৎসাহ বর্ধন, তাহার উন্নতি সাধনের জন্য তিনি এমনি মনোযোগী হইয়া উঠিলেন যে এই কন্যাকে যে তিনি বিশেষভাবে আপনার উপযুক্ত সঙ্গিনী করিয়া তুলিতে ইচ্ছা করিয়াছেন তাহা সকলের কাছেই সুগোচর হইয়া উঠিল। এই ঘটনায় হারানবাবুর প্রতি বরদা সুন্দরীর পূর্বতন শ্রদ্ধা নষ্ট হইয়া গেল এবং ইহাকে তিনি সামান্য স্কুল মাস্টার মাত্র বলিয়া অবজ্ঞা করিতে চেষ্টা করিলেন। সুচরিতাও যখন বুঝিতে পারিল যে সে বিখ্যাত হারানবাবুর চিত্ত জয় করিয়াছে, তখন মনের মধ্যে ভক্তি মিশ্রিত গর্ব অনুভব করিল। প্রধান পক্ষের নিকট হইতে কোনো প্রস্তাব উপস্থিত না হইলেও হারানবাবুর সঙ্গে সুচরিতার বিবাহ নিশ্চয় বলিয়া সকলে যখন স্থির করিয়াছিল, তখন সুচরিতাও মনে মনে তাহাতে সায় দিয়াছিল এবং হারানবাবু ব্রাহ্ম সমাজের যে সকল হিতসাধনের জন্য জীবন উৎসর্গ করিয়াছেন, কিরূপ শিক্ষা ও সাধনার দ্বারা সেও তাহার উপযুক্ত হইবে, এই তাহার এক বিশেষ উৎকণ্ঠার বিষয় হইয়া উঠিয়াছিল। সে যে কোনো মানুষকে বিবাহ করিতে যাইতেছে তাহা হৃদয়ের মধ্যে অনুভব করিতে পারে নাই। সে যেন ব্রাহ্মণ সম্প্রদায়ের সুমহৎ মঙ্গলকে বিবাহ করিতে প্রস্তুত হইয়াছে। সেই মঙ্গল প্রচুর গ্রন্থপাঠ দ্বারা অত্যুচ্চ বিদ্বান এবং তত্ত্বজ্ঞানের দ্বারা নিরতিশয় গম্ভীর। এই বিবাহের কল্পনা তাহার কাছে ভয়, সম্ভ্রম ও দুঃসাধ্য দায়িত্ববোধের দ্বারা রচিত একটা পাথরের কেল্লার মতো বোধ হইতে লাগিল। তাহা যে কেবল সুখে বাস করিবার তাহা নহে, তাহা লড়াই করিবার, তাহা পারিবারিক নহে, তাহা ঐতিহাসিক। এই অবস্থাতেই যদি বিবাহ হইয়া যাইত, তবে অন্তত কন্যাপক্ষের সকলেই এই বিবাহকে বিশেষ একটা সৌভাগ্য বলিয়াই জ্ঞান করিত। কিন্তু হারানবাবু নিজের উৎকৃষ্ট মহৎ জীবনের দায়িত্বকে এতই বড় করিয়া দেখিতেন যে কেবলমাত্র ভালো লাগার দ্বারা আকৃষ্ট হইয়া বিবাহ করাকে তিনি নিজের অযোগ্য বলিয়া জ্ঞান করিলেন। এই বিবাহ দ্বারা ব্রাহ্ম সমাজ কী পরিমাণে লাভবান হইবে তাহা সম্পূর্ণ বিচার না করিয়া তিনি এ কাজে প্রবৃত্ত হইতে পারিলেন না। এই কারণে তিনি সেই দিক হইতে সুচরিতাকে পরীক্ষা করিতে লাগিলেন। এরূপভাবে পরীক্ষা করিতে গেলে পরীক্ষা দিতেও হয়। হারানবাবু পরেশবাবুর ঘরে সুপরিচিত হইয়া উঠিলেন। তাহাকে তাহার বাড়ির লোকে যে পানুবাবু বলিয়া ডাকিত, এ পরিবারও তাহার সেই পানুবাবু নাম প্রচার হইল। এখন তাহাকে কেবলমাত্র ইংরেজি বিদ্যার ভাণ্ডার, তত্ত্বজ্ঞানের আধার ও ব্রাহ্ম সমাজের মঙ্গলের অবতার রূপে দেখা সম্ভবপর হইল না। তিনি যে মানুষ, এই পরিচয়টাই সকলের চেয়ে নিকট হইয়া উঠিল। তখন তিনি কেবলমাত্র শ্রদ্ধা ও সম্ভ্রমের অধিকারী না হইয়া ভালো লাগা মন্দ লাগার আয়ত্তাধীন হইয়া আসিলেন। আশ্চর্যের বিষয় এই যে হারানবাবুকে যে ভাবটা পূর্বে দূর হইতে সুচরিতার ভক্তি আকর্ষণ করিয়াছিল, সেই ভাবটাই নিকটে আসিয়া তাহাকে আঘাত করিতে লাগিল। ব্রাহ্ম সমাজের মধ্যে যাহা কিছু সত্য, মঙ্গল ও সুন্দর আছে, হারানবাবু তাহার অভিভাবক স্বরূপ হইয়া তাহার রক্ষাকর্তার ভার লওয়াতে তাহাকে অত্যন্ত অসঙ্গত রূপে ছোট দেখিতে হইল। সত্যের সঙ্গে মানুষের যথার্থ সম্বন্ধ ভক্তির সম্বন্ধ, তাহাতে মানুষকে স্বভাবতই বিনয়ী করিয়া তোলে। তাহা না করিয়া যেখানে মানুষকে উদ্ধত ও অহংকৃত করে, সেখানে মানুষ আপনার ক্ষুদ্রতাকে সেই সত্যের তুলনাতেই অত্যন্ত সুস্পষ্ট করিয়া প্রকাশ করে। এইখানেই পরেশবাবুর সঙ্গে হারানের প্রভেদ সুচরিতা মনে মনে আলোচনা না করিয়া থাকিতে পারিল না। পরেশবাবু ব্রাহ্ম সমাজের নিকট হইতে যাহা লাভ করিয়াছেন, তাহার সম্মুখে তাহার মাথা যেন সর্বদা নত হইয়া আছে। সে সম্বন্ধে তাহার লেশমাত্র প্রগল্ভতা নাই। তাহার গভীরতার মধ্যে তিনি নিজের জীবনকে তলাইয়া দিয়াছেন। পরেশবাবুর শান্ত মুখচ্ছবি দেখিলে তিনি যে সত্যকে হৃদয়ে বহন করিয়াছেন তাহারই মহত্ব চোখে পড়ে, কিন্তু হারানবাবুর সেরূপ নহে। তাহার ব্রাহ্মত্ব বলিয়া একটা উগ্র আত্মপ্রকাশ অন্য সমস্ত আচ্ছন্ন করিয়া তাহার সমস্ত কথায় ও কাজে অশোভন রূপে বাহির হইয়া থাকে। ইহাতে সম্প্রদায়ের কাছে তাহার আদর বাড়িয়াছিল, কিন্তু সুচরিতা পরেশের শিক্ষাগুণে সাম্প্রদায়িক সংকীর্ণতার মধ্যে আবদ্ধ হইতে পারে নাই বলিয়া হারানবাবুর একান্ত ব্রাহ্মিকতা সুচরিতার স্বাভাবিক মানবত্বকে যেন পীড়া দিত।
হারানবাবু মনে করিতেন ধর্ম সাধনার ফলে তাহার দৃষ্টিশক্তি এমন আশ্চর্য স্বচ্ছ হইয়াছে যে অন্য সকল লোকেরই ভালো মন্দ ও সত্যাসত্য তিনি অতি অনায়াসেই বুঝিতে পারেন। এই জন্য সকলকেই তিনি সর্বদাই বিচার করিতে উদ্যত। বিষয়ী লোকেরাও পরনিন্দা পরচর্চা করিয়া থাকে, কিন্তু যাহারা ধার্মিকতার ভাষায় এই কাজ করে তাহাদের সেই নিন্দার সঙ্গে আধ্যাত্মিক অহংকার মিশ্রিত হইয়া সংসারে একটা অত্যন্ত সুতীব্র উপদ্রবের সৃষ্টি করে। সুচরিতা তাহা একেবারেই সহিতে পারিত না। ব্রাহ্ম সম্প্রদায় সম্বন্ধে সুচরিতার মনে যে কোনো গর্ব ছিল না তাহা নহে, তথাপি ব্রাহ্ম সমাজের মধ্যে যাহারা বড়লোক তাহারা যে ব্রাহ্ম হওয়ারই দরুন বিশেষ একটা শক্তি লাভ করিয়া বড় হইয়াছেন, এবং ব্রাহ্ম সমাজের বাহিরে যাহারা চরিত্রভ্রষ্ট তাহারা যে ব্রাহ্ম না হওয়ারই কারণে বিশেষভাবে শক্তিহীন হইয়া নষ্ট হইয়াছে, একথা লইয়া হারানবাবুর সঙ্গে সুচরিতার অনেকবার তর্ক হইয়া গিয়াছে। হারানবাবু ব্রাহ্ম সমাজের মঙ্গলের প্রতি লক্ষ্য করিয়া যখন বিচারে পরেশবাবুকেও অপরাধী করিতে ছাড়িলেন না, তখনই সুচরিতা যেন আহত ফণিনীর মতো অসহিষ্ণু হইয়া উঠিত। সে সময়ে বাংলাদেশে ইংরেজি শিক্ষিত দলের মধ্যে ভগবদ্গীতা লইয়া আলোচনা ছিল না, কিন্তু পরেশবাবু সুচরিতাকে লইয়া মাঝে মাঝে গীতা পড়িতেন। কালী সিংহের মহাভারতও তিনি প্রায় সমস্তটা সুচরিতাকে পড়িয়া শুনাইয়াছেন। হারানবাবুর কাছে তাহা ভালো লাগে নাই। এ সমস্ত গ্রন্থ তিনি ব্রাহ্ম পরিবার হইতে নির্বাসিত করিবার পক্ষপাতী। তিনি নিজেও এগুলি পড়েন নাই। রামায়ণ মহাভারত ভগবদ্গীতাকে তিনি হিন্দুদের সামগ্রী বলিয়া স্বতন্ত্র রাখিতে চাহিতেন। ধর্মশাস্ত্রের মধ্যে বাইবেলই তাহার একমাত্র অবলম্বন ছিল। পরেশবাবু যে তাহার শাস্ত্রচর্চা এবং ছোটোখাটো নানা বিষয়ে ব্রাহ্ম অব্রাহ্মের সীমা রক্ষা করিয়া চলিতেন না, তাহাতে হারানের গায়ে যেন কাঁটা বিঁধিত। পরেশের আচরণে প্রকাশ্যে বা মনে মনে কেহ কোনো প্রকার দোষারোপ করিবে এমন স্পর্ধা সুচরিতা কখনোই সহিতে পারে না, এবং এইরূপ স্পর্ধা প্রকাশ হইয়া পড়াতেই হারানবাবু সুচরিতার কাছে খাটো হইয়া গেছেন। এইরূপে নানা কারণে হারানবাবু পরেশবাবুর ঘরে দিনে দিনে নিষ্প্রভ হইয়া আসিতেছেন। বরদা সুন্দরীও যদিচ ব্রাহ্ম অব্রাহ্মের ভেদ রক্ষায় হারানবাবুর অপেক্ষা কোনো অংশে কম উৎসাহী নহেন, এবং তিনিও তাহার স্বামীর আচরণে অনেক সময় লজ্জাবোধ করিয়া থাকেন, তথাপি হারানবাবুকে তিনি আদর্শ পুরুষ বলিয়া জ্ঞান করিতেন না। হারানবাবুর সহস্র দোষ তাহার চোখে পড়িত। হারানবাবুর সাম্প্রদায়িক উৎসাহের অত্যাচারে এবং সংকীর্ণ নিরসতায় যদিও সুচরিতার মন ভিতরে ভিতরে প্রতিদিন তাহার উপর হইতে বিমুখ হইতেছিল, তথাপি হারানবাবুর সঙ্গে যে তাহার বিবাহ হইবে এ সম্বন্ধে কোনো পক্ষের মনে কোনো তর্ক বা সন্দেহ ছিল না। ধর্ম সামাজিক দোকানে যে ব্যক্তি নিজের উপরে খুব বড় অক্ষরে উচ্চ মূল্যের টিকিট মারিয়া রাখে, অন্য লোকেও ক্রমে ক্রমে তাহার দুর্মূল্যতা স্বীকার করিয়া লয়। এই জন্য হারানবাবু তাহার মহৎ সংকল্পের অনুবর্তী হইয়া যথোচিত পরীক্ষা দ্বারা সুচরিতাকে পছন্দ করিয়া লইলেই যে সকলেই তাহা মাথা পাতিয়া লইবে, এ সম্বন্ধে হারানবাবুর এবং অন্য কাহারও মনে কোনো দ্বিধা ছিল না। এমনকি পরেশবাবুও হারানবাবুর দাবি মনে মনে অগ্রাহ্য করেন নাই। সকলেই হারানবাবুকে ব্রাহ্ম সমাজের ভাবী অবলম্বন স্বরূপ জ্ঞান করিত। তিনিও বিরুদ্ধ বিচার না করিয়া তাহাতে সায় দিতেন। এজন্য হারানবাবুর মতো লোকের পক্ষে সুচরিতা যথেষ্ট হইবে কিনা ইহাই তাহার চিন্তার বিষয় ছিল। সুচরিতার পক্ষে হারানবাবু কি পর্যন্ত উপাদেয় হইবে তাহা তাহার মনেও হয় নাই। এই বিবাহ প্রস্তাবে কেহই যেমন সুচরিতার কথাটা ভাবা আবশ্যক বোধ করে নাই, সুচরিতাও তেমনি নিজের কথা ভাবে নাই। ব্রাহ্ম সমাজের সকল লোকেরই মতো সেও ধরিয়া লইয়াছিল যে হারানবাবু যেদিন বলিবেন আমি এই কন্যাকে গ্রহণ করিতে প্রস্তুত হইয়াছি, সেই দিনই সে এই বিবাহরূপ তাহার মহৎ কর্তব্য স্বীকার করিয়া লইবে। এইভাবেই চলিয়া আসিতেছিল। এমন সময় সেদিন গোরাকে উপলক্ষ করিয়া হারানবাবুর সঙ্গে সুচরিতার যে দুই চারিটি উষ্ণ বাক্যের আদান প্রদান হইয়া গেল, তাহার সুর শুনিয়াই পরেশের মনে সংশয় উপস্থিত হইল যে সুচরিতা হারানবাবুকে হয়তো যথেষ্ট শ্রদ্ধা করে না, হয়তো উভয়ের স্বভাবের মধ্যে মিল না হইবার কারণ আছে। এই জন্যই বরদা সুন্দরী যখন বিবাহের জন্য তাগিদ দিতেছিলেন, তখন পরেশ তাহাতে পূর্বের মতো সায় দিতে পারিলেন না। সেই দিনই বরদা সুন্দরী সুচরিতাকে নিভৃতে ডাকিয়া লইয়া কহিলেন, তুমি যে তোমার বাবাকে ভাবিয়ে তুলেছ। শুনিয়া সুচরিতা চমকিয়া উঠিল।
সে যে ভুলিয়াও পরেশবাবুর উদ্বেগের কারণ হইয়া উঠিবে, ইহা অপেক্ষা কষ্টের বিষয় তাহার পক্ষে কিছুই হইতে পারে না। সে মুখ বিবর্ণ করিয়া জিজ্ঞাসা করিল, কেন, আমি কি করেছি? বরদা সুন্দরী, কি জানি বাছা, তাঁর মনে হয়েছে যে তুমি পানুবাবুকে পছন্দ করো না। ব্রাহ্ম সমাজের সকল লোকেই জানে পানুবাবুর সঙ্গে তোমার বিবাহ একরকম স্থির। এ অবস্থায় যদি তুমি... সুচরিতা, কই মা, আমি তো এ সম্বন্ধে কোনো কথাই কাউকে বলিনি। সুচরিতার আশ্চর্য হইবার কারণ ছিল, সে হারানবাবুর ব্যবহারে বারবার বিরক্ত হইয়াছে বটে, কিন্তু বিবাহ প্রস্তাবের বিরুদ্ধে সে কোনোদিন মনেও কোনো চিন্তা করে নাই। এই বিবাহে সে সুখী হইবে কি না হইবে সে তর্কও তাহার মনে কোনোদিন উদিত হয় নাই। কারণ এই বিবাহ যে সুখ দুঃখের দিক দিয়া বিচার্য নহে, ইহাই সে জানিত। তখন তাহার মনে পড়িল, সেদিন পরেশবাবুর সামনেই পানুবাবুর প্রতি সে স্পষ্ট বিরক্তি প্রকাশ করিয়াছিল। ইহাতেই তিনি উদ্বিগ্ন হইয়াছেন মনে করিয়া তাহার হৃদয়ে আঘাত লাগিল। এমন অসংযম তো সে পূর্বে কোনোদিন প্রকাশ করে নাই, পরেও কখনো করিবে না বলিয়া মনে মনে সংকল্প করিল। এদিকে হারানবাবুও সেই দিনই অনতিকাল পরেই আসিয়া উপস্থিত হইলেন। তাহার মনও চঞ্চল হইয়া উঠিয়াছিল। এতদিন তাহার বিশ্বাস ছিল যে সুচরিতা তাহাকে মনে মনে পূজা করে। এই পূজার অর্ঘ্য তাহার ভাগে আরও সম্পূর্ণতর হইত যদি বৃদ্ধ পরেশবাবুর প্রতি সুচরিতার অন্ধ সংস্কারবশত একটি অসঙ্গত ভক্তি না থাকিত। পরেশবাবু জীবনে নানা অসম্পূর্ণতা দেখাইয়া দিলেও তাহাকে সুচরিতা যেন দেবতা বলিয়াই জ্ঞান করিত। ইহাতে হারানবাবু মনে মনে হাস্যও করিয়াছেন, ক্ষুণ্ণও হইয়াছেন। তথাপি তাহার আশা ছিল কালক্রমে উপযুক্ত অবসরে এই অযথা ভক্তিকে যথাপথে একাগ্র ধারায় প্রবাহিত করিতে পারিবেন। যাহা হোক, হারানবাবু যতদিন নিজেকে সুচরিতার ভক্তির পাত্র বলিয়া জ্ঞান করিতেন, ততদিন তাহার ছোটোখাটো কাজ ও আচরণ লইয়া কেবল সমালোচনা করিয়াছেন এবং তাহাকে সর্বদা উপদেশ দিয়া গড়িয়া তুলিতেই প্রবৃত্ত ছিলেন। বিবাহ সম্বন্ধে কোনো কথা স্পষ্ট করিয়া উত্থাপন করেন নাই। সেদিন সুচরিতার দুই একটি কথা শুনিয়া যখন হঠাৎ তিনি বুঝিতে পারিলেন সেও তাহাকে বিচার করিতে আরম্ভ করিয়াছে, তখন হইতে অবিচলিত গাম্ভীর্য ও স্থৈর্য রক্ষা করা তাহার পক্ষে কঠিন হইয়া উঠিয়াছে। ইতিমধ্যে যে দুই একবার সুচরিতার সঙ্গে তাহার দেখা হইয়াছে, পূর্বের ন্যায় নিজের গৌরব তিনি অনুভব ও প্রকাশ করিতে পারেন নাই। সুচরিতার সঙ্গে তাহার কথায় ও আচরণে একটা কলহের ভাব দেখা দিয়াছে। তাহাকে লইয়া অকারণে বা ছোট ছোট উপলক্ষ ধরিয়া খুঁতখুঁত করিয়াছেন। তৎসত্ত্বেও সুচরিতার অবিচলিত ঔদাসীন্যে তাহাকে মনে মনে হার মানিতে হইয়াছে এবং নিজের মর্যাদা হানিতে বাড়িতে আসিয়া পরিতাপ করিয়াছেন। যাহা হোক, সুচরিতার শ্রদ্ধাহীনতার দু একটা লক্ষণ দেখিয়া হারানবাবুর পক্ষে তাহার পরীক্ষকের উচ্চ আসনে দীর্ঘকাল স্থির হইয়া বসিয়া থাকা শক্ত হইয়া উঠিল। পূর্বে এত ঘন ঘন পরেশবাবুর বাড়িতে যাতায়াত করিতেন না। সুচরিতার প্রেমে তিনি চঞ্চল হইয়া উঠিয়াছেন। পাছে তাহাকে এইরূপ কেহ সন্দেহ করে, এই আশঙ্কায় তিনি সপ্তাহে কেবল একবার করিয়া আসিতেন এবং সুচরিতা যেন তাহার ছাত্রী এমনিভাবে নিজের ওজন রাখিয়া চলিতেন। কিন্তু এই কয়দিন হঠাৎ কি হইয়াছে, হারানবাবু তুচ্ছ একটা ছুতা লইয়া দিনে একাধিকবারও আসিয়াছেন এবং ততোধিক তুচ্ছ ছুতা ধরিয়া সুচরিতার সঙ্গে গায়ে পড়িয়া আলাপ করিবার চেষ্টা করিয়াছেন। পরেশবাবুও এই উপলক্ষে উভয়কে ভালো করিয়া পর্যবেক্ষণ করিবার অবকাশ পাইয়াছেন এবং তাহার সন্দেহ ক্রমে ঘনীভূত হইয়া আসিতেছে। আজ হারানবাবু আসিতেই বরদা সুন্দরী তাহাকে আড়ালে ডাকিয়া লইয়া কহিলেন, আচ্ছা পানুবাবু, আপনি আমাদের সুচরিতাকে বিবাহ করবেন এই কথা সকলেই বলে, কিন্তু আপনার মুখ থেকে তো কোনোদিন কোনো কথা শুনতে পাইনে। যদি সত্যি আপনার এরকম অভিপ্রায় থাকে তাহলে স্পষ্ট করে বলেন না কেন? হারানবাবু আর বিলম্ব করিতে পারিলেন না। এখন সুচরিতাকে তিনি কোনো মতে বন্দি করিতে পারিলে নিশ্চিন্ত হন। তাহার প্রতি ভক্তি ও ব্রাহ্ম সমাজের হিতকল্পে যোগ্যতার পরীক্ষা পরে করিলেও চলিবে। হারানবাবু বরদা সুন্দরীকে কহিলেন, একথা বলা বাহুল্য বলেই বলিনি। সুচরিতার 18 বছর বয়সের জন্যই প্রতীক্ষা করছিলেন। বরদা সুন্দরী কহিলেন, আপনার আবার একটু বাড়াবাড়ি আছে। আমরা তো 14 বছর হলেই যথেষ্ট মনে করি। সেদিন চা খাইবার সময় পরেশবাবু সুচরিতার ভাব দেখিয়া আশ্চর্য হইয়া গেলেন।
সুচরিতা হারানবাবুকে এত যত্ন অভ্যর্থনা অনেক দিন করে নাই। এমনকি হারানবাবু যখন চলিয়া যাইবার উপক্রম করিতেছিলেন, তখন তাহাকে লাবণ্যের নূতন একটা শিল্পকলার পরিচয় দেবার উপলক্ষে আরও একটু বসিয়া থাকিতে অনুরোধ করিয়াছিল। পরেশবাবুর মন নিশ্চিন্ত হইল। তিনি ভাবিলেন তিনি ভুল করিয়াছেন। এমনকি তিনি মনে মনে একটু হাসিলেন। ভাবিলেন এই দুইজনের মধ্যে হয়তো নিগূঢ় একটা প্রণয় কলহ ঘটিয়াছিল, আবার সেটা মিটমাট হইয়া গেছে। সেই দিন বিদায় হইবার সময় হারান পরেশবাবুর কাছে বিবাহের প্রস্তাব পাড়িলেন। জানাইলেন এ সম্বন্ধে বিলম্ব করিতে তাহার ইচ্ছা নাই। পরেশবাবু একটু আশ্চর্য হইয়া কহিলেন, কিন্তু আপনি যে 18 বছরের কমে মেয়েদের বিয়ে হওয়া অন্যায় বলেন, এমনকি আপনি কাগজেও সে কথা লিখেছেন। হারানবাবু কহিলেন, সুচরিতার সম্বন্ধে এ কথা খাটে না, কারণ ওর মনের যেরকম পরিণতি হয়েছে অনেক বড় বয়সের মেয়েরও এমন দেখা যায় না। পরেশবাবু প্রশান্ত দৃঢ়তার সঙ্গে কহিলেন, তা হোক পানুবাবু, যখন বিশেষ কোনো অহিত দেখা যাচ্ছে না, তখন আপনার মত অনুসারে রাধারানীর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত অপেক্ষা করাই কর্তব্য। হারানবাবু নিজের দুর্বলতা প্রকাশ হওয়ায় লজ্জিত হইয়া কহিলেন, নিশ্চয়ই কর্তব্য। কেবল আমার ইচ্ছা এই যে একদিন সকলকে ডেকে ঈশ্বরের নাম করে সম্বন্ধটা পাকা করা হোক। পরেশবাবু কহিলেন, সে অতি উত্তম প্রস্তাব।